Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. Ich hab recht dazu, dass ich in dem Wald rein bin. Ich trag dir die Rotznase noch so lang, bis es lebt wird. Die Saublödelei. Für uns geht's kein Zurück. Sie in alle Ewigkeit. Sag mir den Namen. Ich, der Judas und der Nero, der Kain und der Hitler. Fünfte Mal. Das ist der sechste? Oh, den haben wir gelogen. Den habt ihr যতই শীতাতপ নিয়ন্ত্রিত হোক বা ময়দার তালের মতো নরম তুলতুলে গদি মোড়ানো সিট হোক, ট্রেনে স্লিপার কোচে আমার কোনো কালেই ঘুম হয় না। এবারও হলো না, কিন্তু জ্যোতিদা ওপরের বার্থে ঘুমিয়ে কাদা। আমি একটা বই খুলে সারা রাত বসে রইলাম জানালার কাছে। ভোরবেলা যতক্ষণ না কোচবিহারে ট্রেন ঢুকলো ততক্ষণ অবধি জ্যোতিদার ঘুম ভাঙল না। নেমে পড়লাম ট্রেন থেকে। হাত ঘড়িতে দেখলাম সকাল 6:15। এখান থেকে ট্রেন বদলি করে যেতে হবে আবার অন্য লাইনে। ট্রেন আছে সেই 1 ঘন্টা পর। জ্যোতিদাকে বললাম, চল বাইরে বেরিয়ে কিছু খেয়ে নি, খিদে পাচ্ছে খুব। খেয়ে দিয়ে কড়া করে বানানো চা গলায় ঢেলেও লোকাল ট্রেনে উঠে বসতেই আমার চোখে ঘুম নেমে এলো। মোরাডাঙ্গায় ট্রেন থামতে জ্যোতিদাই এবার ডেকে তুলল আমায়। আর মোড়া ভেঙে স্টেশনে নেমে মনটা ভালো হয়ে গেল। প্রায় 1.5 বছর পর বাড়ি ফিরছি। আমাদের বাড়িটা আমলাগুড়িতে, বানেশ্বরগামী বড় রাস্তার একটু ভেতরে, কালজানি নদীর বেশ কাছেই, সুন্দর মনোরম পরিবেশের মধ্যে। কলকাতার মতো ঘনবসতিপূর্ণ এলাকা তো নয়ই, উপরন্তু ছোটখাটো জঙ্গল বিক্ষিপ্তভাবে গজিয়ে উঠেছে পুরো এলাকা জুড়ে। অপার্থিব এক শান্তি আমাদের গোটা বাড়িটায়। মানুষ বলতে মাত্র 2 জন, আমার মা আর ঠাকুমা। দাদু এবং বাবা দুজনেই গত হয়েছেন, তাই আমাকে নিয়ে ও বাড়ির সদস্য মোট 3 জন। আমি আজ 4 বছর ধরে পড়ে রয়েছি কলকাতায়। বিএসসির সময় এত পড়ার চাপ থাকতো না, তখন মাঝে মাঝেই চলে আসতাম এখানে।
কিন্তু মাস্টার্সে ভর্তি হওয়ার পর থেকে আয়নায় নিজের মুখ দেখার ফুরসত পাই না। মাস্টার্সটা শেষ হলেই ওখানকার পাট চুকিয়ে একেবারে ফিরে আসবো এখানে। জ্যোতিদা অর্থাৎ শুভ্রজ্যোতি আমার বড় মাসির ছেলে, আমার চেয়ে মাত্র 1 বছরের বড়। সেও আমার সাথে কলকাতা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স করছে। ওর ফাইনাল ইয়ার। অবশ্য আমার স্ট্রিম আলাদা, অ্যানথ্রোপোলজি। এই বিষয়ে আমাদের উত্তরবঙ্গে সেরকম এক্সেলেন্সি কোনো কলেজের নেই। তেতো হলেও এটা সত্যি কথা। তাই বাধ্য হয়ে এত দূরে এসে পড়াশোনা করা। ভবিষ্যতে শিক্ষকতা করার ইচ্ছে মনে মনে পোষণ করছি। এখন দেখা যাক কতদূর কি হয়। জ্যোতিদাদের বাড়ি সেই বসিরহাট, কলকাতার কাছে হলেও হাসনাবাদ লাইনের ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করতে ক্লান্তই লাগে। তাই এমজি রোডের মেট্রো স্টেশনের কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে আছি 2 ভাই। বাড়িটার অবস্থা রোমের কলোসিয়ামের মতো লজ্জরে, কিন্তু তাতে আর কি। কাছাকাছির মধ্যে কলেজ পাড়া হওয়ার দরুন ভাড়া আকাশ ছোঁয়া। তার উপর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন হু হু করে বাড়ছে যে নাভিশ্বাস উঠে যাচ্ছে বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে। ভালোই ভালোই মাস্টার্সটা শেষ হলে বাঁচি। সপ্তাহখানেক হলো দুজনেরই সেমেস্টার শেষ হয়েছে। পরের সেমেস্টার শুরু হতে মাঝখানে অনেকটা সময়। এর আগে যতবার ছুটি পেতাম বসিরহাটে ছোট মাসির বাড়িতে একরকম জোর করেই টেনে নিয়ে যেত জ্যোতিদা। যদিও সেখানে নিজের বাড়ির চেয়ে কিছু কম যত্নআত্তি পেতাম না, তবু দীর্ঘ ছুটি কাটানোর অবকাশ ছিল না। পড়াশোনার চাপ মারাত্মক ছিল। কিছুটা মুক্ত হয়েছি এই সেমেস্টারটা শেষ হওয়ায়, তার উপর হাতে এতদিনের ছুটি। জ্যোতিদাই বলল, চল কুন্তল, এবার ছোট মাসির বাড়ি থেকে ঘুরে আসি। তুইও তো কতদিন যাস না। তাছাড়া এবার কলকাতায় যা গরম পড়েছে, তাতে উত্তরবঙ্গে দিন 15 কাটালে শরীর মন দুই জুড়বে। স্টেশন থেকে বেরিয়ে ট্রেকার ধরলাম। বেশিক্ষণের পথ নয়। তাছাড়াও গাড়ি ঘন ঘন থাকায় প্যাসেঞ্জারের চাপ অনেক কম। বড় বড় গাছের মধ্যে দিয়ে চিরে বেরিয়ে গেছে রাস্তা। হু হু করে ছুটে চলেছে ট্রেকার। দূর থেকে ভেসে আসা নদীর ঠান্ডা বাতাস মুখে মেখে আরামে চোখ বুঝল জ্যোতিদা। কত বছর পরে বলতো, রাস্তাঘাটও সব অচেনা লাগছে। আমি খানিক মনে মনে হিসেব করে নিয়ে বললাম, তাও ধর 10-12 বছর তো হবেই। সেই ছোটবেলায় কবে একবার এসেছিলি তুই ছোট মাসির সাথে? কতদিন ছিলি? বাবা তখনও বেঁচে ছিল। বাবার শ্রাদ্ধেও তো তুই আসতে পারলি না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল তোর তখন। ছোট মাসি এসেছিল নিয়ম রক্ষা করতে। মা তো তোকে কত আসতে বলে, কিন্তু আমি নিজেই আসার সময় পাই না। স্টুডেন্ট লাইফটাই এরকম, শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। এরপর চাকরি পেয়ে গেলে তো আরোই যোগাযোগ কমে যাবে। আমার কথাগুলো শুনে খানিক যেন মুষড়ে পড়ল জ্যোতিদা। অন্যমনস্কভাবে তাকিয়ে রয়েছে বাইরের দিকে। মুখ না ফিরিয়েই বলল, তা ঠিক। আসলে আমরা এখন বড় হয়ে গিয়েছি, বুঝলি তো। ইচ্ছে থাকলেও সময় নেই আমাদের হাতে। এই তো দেখ না, কলকাতায় থাকাকালীনই কি উইকেন্ডে আমরা এমন ঘুরতে যাই। বড় জোর কফি হাউস বা দিলখোসা কেবিন, খুব বেশি হলে ঢাকুরিয়া লেক। কোনো কোনো সপ্তাহে তো তাও আবার হয় না। তুইও ঘুমাস, আমিও ঘুমাই, বা পড়াশুনো থাকে। যাকে বাদ দে এসব কথা। লাস্ট যেবার এসেছিলাম তখন কত মজা করেছিলাম বলতো কুন্তল। তোদের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওই কালজানি নদীর ঘাটটা আমার মনে আছে। সাঁতরে নদী পারাপার করতাম দুজন, মনে আছে? কি সব দিন ছিল সেগুলো। এখানে এসে সিনেমার দৃশ্যের মতো আবার মনে পড়ে যাচ্ছে সব। এই কুন্তল, এই সেই নদীর ঘাটটা এখনো আছে? আমায় নিয়ে যাবি বিকেলে? কতদিন সাঁতার কাটি না। আমি কিছু বলার আগেই ট্রেকার ব্রেক কষে থেমে গেল। গন্তব্য এসে গেছে। লটবহর নামিয়ে ভাড়া মিটিয়ে বড় রাস্তা ছেড়ে সরু রাস্তা ধরলাম। মিনিট 5 পথ। মাকে ফোন করলাম। দূর থেকে দেখতে পেলাম বাড়ির গেটে মা আর ঠাকুমা জুলজুলে চোখে তাকিয়ে রয়েছে আমাদের আসার পথ চেয়ে। বাড়ি ঢোকার আগে ফিসফিসিয়ে জ্যোতিদাকে একটা সাবধান বাণী দিয়ে রাখলাম, যেখানে সেখানে কিন্তু সিগারেট ফুঁকবি না। মা যেমন তেমন, ঠাকুমা কিন্তু।
পড়াশোনা বা চাকুরি সূত্রে যারা বাড়ির বাইরে বহুদিন কাটায় তারা বিলক্ষণ জানে বহুদিন পর বাড়ি ফিরে আসার আনন্দটা ঠিক কেমন। নিজের বাড়িতেই জামাই আদর জোটে ফিরলে। আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। মা তো এতদিন পরে জ্যোতিদাকে পেয়ে খুব খুশি। এলাহি রান্নার আয়োজন করেছে বৌমা শাশুড়ি মিলে। পোলাও, মাংস, কালিয়া, কোপ্তা, কত কি। অবশ্য সারা রাত ট্রেন জার্নি করে খিদেটাও পেটের মধ্যে ছুঁচোর মতো দৌড়তে শুরু করেছিল। 6 মাস পরে জেগে ওঠা কুম্ভকর্ণের মতো খেলাম। সারা রাত ঘুমোইনি। পড়াশোনার এত চাপ থাকে যে ভাত ঘুম জিনিসটা প্রায় ভুলতেই বসেছি। টানা ঘুম দিয়ে একেবারে উঠলাম সন্ধে নামার একটু আগে। আমার মা এখানে এক সরকারি হাই স্কুলে ইতিহাসের শিক্ষিকা। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় যাতায়াত করার জন্য মায়ের একটা স্কুটি আছে। সেটা নিয়েই দুজনে বেরোলাম একটু ঘুরতে। জ্যোতিদার কথা আমার মনে আছে। বাজার থেকে গরম বেগুনি আর 1 ঠোঙা মুড়ি নিয়ে এসে কালজানি নদীর সেই ঘাটে এসে যখন বসলাম তখন পশ্চিমের আকাশে আগুন রঙা ছোপ ধরেছে। ঘাটটা এখনো সেই রকমই রয়েছে, কোনো রকমে বাঁধানো পলেস্তেরা খসা শ্যাওলা ধরা সিমেন্টের 3 ধাপ সিঁড়ি। ব্যাস, ঘাট বলতে ওটুকুই, আর কোনো বিশেষত্ব নেই। ঘাটের সিঁড়িতে নেমে বসে মুড়ি বেগুনি সাঁটাচ্ছি দুজনে। পায়ের নিচ দিয়ে নিঃশব্দে বয়ে যাচ্ছে সবজে কালো নদী। জ্যোতিদা বেশ খানিকটা নস্টালজিক হয়ে পড়েছে এখানে এসে। নদীর ওপারে জঙ্গলে ঢাকা জায়গাটার দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ রে কুন্তল, ওখানে একটা পুরনো শিব মন্দির ছিল না? আরে সেই যে আমরা সাঁতার কেটে গিয়ে ওটা চাতালে বসে গা শুকোতাম। বাহ, আমার তো দেখছি এক এক করে সবই মনে পড়ে যাচ্ছে। কথা বলতে বলতে বেশ উত্তেজিত হয়ে পড়েছিল জ্যোতিদা। ঘাটের পৈঠা থেকে উঠে চারিদিক ঘুরে বেড়াতে লাগলো। এবার শুনলাম আপন মনেই বলছে, কত শান্ত চুপচাপ জায়গাটা। কান দুটো যেন কতদিন এমন শান্তি পায়নি। কুন্তল, কাল একবার দুপুরবেলা এখানে আসবো বুঝলি, নদীতে স্নান করতে। আমি হুঁহা করতে করতে উদাস মনে বেগুনি চিবোচ্ছি। মাথার ওপরে ঘরে ফেরা পাখিদের কলকলানি। সন্ধে নেমে আসছে। চারিদিকে বিশাল সব গাছপালার চাঁদোয়া জায়গাটাকে দিনের বেলাতেও বেশ খানিকটা অন্ধকার করে তুলেছে। ঠান্ডা মনোরম পরিবেশ। লোকজনের আনাগোনাও নেই তেমন। স্নান, কাপড় কাচা, বাসন মাজা, যার যা টুকটাক কাজ থাকে করে এখান থেকে মানে মানে দিনের বেলায় কেটে পড়ে সবাই। অবশ্য তার একটা কারণ আছে। এই জায়গাটাকে, বিশেষ করে এই ঘাটটাকে স্থানীয় লোকেরা এড়িয়ে চলে। কারণ এই কুন্তল, ওইখানটায় ওটা কিরে? ঘাট থেকে একটু দূরে বেশ কয়েকটা গাছ যে জায়গাটায় জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে সেই দিকে আঙুল তুলে হঠাৎ আমায় প্রশ্নটা করল জ্যোতিদা। আমি ঘুরে তাকালাম। গাছগুলোর জটলার মাঝে একটা বিশাল বপু বট গাছ সবার চেয়ে উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে আছে, ডালপালা ছড়িয়ে। নেমে আসা ঝুড়ির পরিমাণ দেখে এর প্রাচীনত্ব অনুমান করা যায় সহজেই। গাছটার তলাটা লাল সিমেন্ট দিয়ে বাঁধানো। এদিক ওদিক ছড়িয়ে পড়ে রয়েছে কয়েকটা মাটির প্রদীপ। ওদিকেই আঙুলটা নির্দেশ করে দাঁড়িয়ে রয়েছে জ্যোতিদা। চোখ দেখে বুঝলাম তাতে মারাত্মক কৌতূহল। ঘাট থেকে উঠে এলাম। জায়গাটা আমি চিনি। এই বিশেষ স্থানটার কারণেই এখানে মানুষজনের সমাগম খুব কম। বেগুনি চিবোতে চিবোতেই বললাম, ওটা ওটা মাসান ঠাকুরের থান। ততক্ষণে জায়গাটার অনেকটা কাছে এগিয়ে গিয়েছে জ্যোতিদা। আমিও এগুলাম ওর পিছু পিছু। লাল সিমেন্টের বেদিটার ওপর এবড়ো খেবড়ো কয়েকটা কালো পাথর, শিবলিঙ্গের সাইজের। তার মাঝখানে একটা ডিম্বাকৃতি কোমর সমান বড় পাথর। তাতে সিঁদুর চড়ে চড়ে তার আসল রং আর বোঝার উপায় নেই এখন। নিচে ইটের ওপর বসানো রয়েছে একটা প্রায় কালো হয়ে যাওয়া ঘট। বেদির ওপরে বেশ কয়েকটা মাটির ঘোড়া চোখে পড়ল। মানত করবার জন্য রেখে গেছে স্থানীয় মানুষেরা। এখানকার বিশেষত সারা উত্তরবঙ্গের মানুষ
খুব মানে এই দেবতাকে। আমার মা শিক্ষিতা, তবু ছোটবেলায় মাকেও দেখেছি অমাবস্যার দিনে এই থানে পুজো দিয়ে যেতে। সম্ভবত এখনো আসেন। আর ঠাকুমা তো স্থানীয় মানুষ, তিনি খুবই ভক্তি করেন এই মাসান দেবতাকে। ছোটবেলা থেকে এর ব্যাপারে অনেক গল্প কথা শুনেছি ঠাকুমার মুখে, তবে সেসব খুব একটা প্রীতিকর গল্প নয়, অধিকাংশই ভয়ের গল্প। আমার কথার উত্তরে জ্যোতিদা না শুনতে পাওয়ার ভান করে বলল, কার থান? মাসান ঠাকুর, মাসান ঠাকুর, টু বি মোর স্পেসিফিক, জলুয়া মাসান। ওয়েট ওয়েট ওয়েট, ঠিক কি বলছিস বলতো? বুঝতেও পারছি না। এটা শিব ঠাকুরের থান নয়। ওই তো একটা শিবলিঙ্গের মতো পাথর দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই জায়গাটার প্রতি জ্যোতিদার এত কৌতূহলের কারণটা ঠিক বুঝতে পারলাম না। আগাগোড়া নাস্তিক ছেলেটা, হঠাৎ দেবদেবীর ব্যাপারে ওর এত আগ্রহ গজিয়ে উঠল কবে থেকে কে জানে। আরে না না, এটা শিব ঠাকুরের থান না। আমাদের উত্তরবঙ্গের, বিশেষত এই অঞ্চলের মানে জলপাইগুড়ি কোচবিহারের এক্সক্লুসিভ দেবতা হচ্ছেন মাসান। অবশ্য এনাকে দেবতা না বলে অপদেবতা বলাই ভালো। উপকারের চেয়ে অপকারের গল্পই বেশি শুনেছি ঠাকুমার মুখে। ঠাকুমা বলে অনেক রকমের মাসান ঠাকুর আছে, পোড়া মাসান, ভেড়া মাসান, সুখা মাসান, নিষ্কিন্দা মাসান, এরকম অনেক উদ্ভট নাম আছে। আমার এই মুহূর্তে সব মনে পড়ছে না। ঠাকুমার কাছে পুরো লিস্ট আছে এসবের, বাড়ি গিয়ে শুনিস। এখন চল, সন্ধে নামছে। জ্যোতিদার মনে হলো ওখান থেকে নড়ার খুব একটা ইচ্ছে নেই। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। আগে তো কখনো এই ঠাকুরের নাম শুনিনি। আরও কিছু বলতো। হ্যাঁ, না জানাটা অস্বাভাবিক কিছু নয়। দক্ষিণবঙ্গের বহু মানুষই মাসান ঠাকুরের নাম জানে না, কারণ এই অঞ্চল ছাড়া মাসান ঠাকুরের পুজো আর কোথাও হয় বলে আমার জানা নেই। লৌকিক দেবতা বলতে পারিস। আমি যতদূর জানি এটা হচ্ছে জলুয়া মাসানের স্থান। এখানকার স্থানীয় রাজবংশীরা মনে করে এইখানে কালজানি নদীর মধ্যে জলুয়া মাসান থাকে। জলের মধ্যে থাকে তো, তাই এরকম নাম। তবে মাসানকে এখানকার লোকেরা বেশ ভয় পায়, বুঝলি। ভক্তিও করে, তবে ভক্তি যতটা না করে তার থেকে ভয়ই পায় বেশি। কারণ মাসান ঠাকুর নাকি ভয়ঙ্কর রাগী, রেগে গেলে লোকের ওপরে ভর করে। তাই মাসানকে খুশি রাখতে প্রত্যেক শনিবার, মঙ্গলবার, অমাবস্যা আর সংক্রান্তি, এই 4 দিন এখানকার স্থানীয় লোকজনেরা পালা করে মাসান ঠাকুরের উদ্দেশ্যে ভোগ চড়ায়। এখানে এই থানে মা ঠাকুমাকেও দেখেছি ভোগের জন্য এখানকার স্থানীয় রাজবংশী পুরোহিতকে টাকা দিতে। তবে সে ভোগ রান্নার পদ্ধতি বেশ বিচিত্র। যেমন এখানে এইরকম শিলারূপ পুজো করা হলেও আশেপাশে অনেক জায়গাতে তুই এই জলুয়া মাসানের থান দেখতে পাবি যেখানে মূর্তি পুজো হয়। এই মাসান ঠাকুরের মূর্তি কিন্তু বেশ অন্যরকম, একটু বিদঘুটে ধরনের, মানে বামন আকৃতির নীল রঙের একটা কবন্ধ দেহ, যার কোনো মাথা নেই। বুক পেটের জায়গায় আঁকা আছে ভয়ঙ্কর বড় বড় সব চোখ মুখ, বড় বড় দাঁত, আর দুটো হাতের এক হাতে গদা জাতীয় কিছু একটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শোল মাছের ওপরে। এই হলো জলুয়া মাসানের আকৃতি। যাই হোক, যা বলছিলাম, ভোগ রান্না হয় কিন্তু ওই শোল মাছ দিয়েই। রান্না করে পুরোহিত নিজে হাতে। প্রতি শনিবার, মঙ্গলবার, অমাবস্যা আর সংক্রান্তির দিন মাটির হাঁড়িতে খিচুড়ি রান্না করে মাসান ঠাকুরের পুরোহিত। খিচুড়ি রান্না করতে করতে জ্যান্ত শোল মাছটা ছেড়ে দেয় হাঁড়ির মধ্যে। তারপর রান্না হয়ে গেলে ওই ভোগ মাটির সরায় বেড়ে তার সাথে দই, চিঁড়ে, শুকনো চাল ভাজা এইসব নিয়ে গভীর রাতের দিকে একা আসে এই থানে। ঘাটের কাছে ভোগ নামিয়ে রেখে চলে যায়। শুনেছি ভোগ নামিয়ে ফিরে যাওয়ার সময় নাকি পেছনে ফিরে তাকাতে নেই। সকালবেলায় এসে দেখা যায় ভোগের থালা ফাঁকা। ইন্টারেস্টিং। তবে যাই বলিস, তোদের এই মাসান ঠাকুর কিন্তু বেশ পশুপ্রেমী, এ কথা মানতেই হবে। কুকুর বিড়ালের খাবার জন্য চমৎকার আয়োজন। তা ওদের তো অনাহারে থাকতে হয় না, আবার মাসের মধ্যে বেশ কয়েকবার ভালো মন্দ খেতেও পায়। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ, আমি যে খুব পরিমাণে ঈশ্বর বিশ্বাসী তেমনটা নয়। মাসান ঠাকুরকেও যে অন্ধের মতো বিশ্বাস করি তাও নয়, কিন্তু তাই বলে অসম্মান করিনি কোনোদিন। হয়তো সেটা আমাদের পরিবারের কারণেই।
ঠাকুমার বা স্থানীয় লোকজনের বিশ্বাসকে সম্মান করেই ছোটবেলায় দেখতাম গ্রামের বহু মানুষকে মাসানে ভর করত। তখন তাদেরকে এই থানে নিয়ে এসে ঝাড়ানো হতো। যদিও সেসব কুসংস্কার বলেই আমার মনে হয়, কিন্তু তাও যে জিনিসটা বুঝি না, জানি না, তা নিয়ে ঘাঁটাতে যাওয়া আমার কোনোদিনই স্বভাব নয়। কেন জানি না জ্যোতিদার এই শেষের কথাগুলো আর তার সাথে ব্যঙ্গাত্মক হাসিটা ভালো লাগলো না আমার। মুখে বললাম, আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি চল তো, নদীর হাওয়ায় যখন ঠান্ডা লেগে যাবে বুঝবি। তোর তো একটা আইসক্রিম খেলেও নাক দিয়ে কাঁচা জল গড়ায়। চল তাড়াতাড়ি। জ্যোতিদাকে নিয়ে যখন বাড়ি ঢুকলাম তখন প্রায় সন্ধে 7:30। মা কিছু বললেন না। দোতলায় আমার ঘরে উঠতে যাচ্ছি, নিচে নিজের ঘর থেকে বেরিয়ে এলেন ঠাকুমা, চোখে মুখে অসন্তুষ্টির দৃষ্টি। কি রে দাদাই, কোথায় ছিলিস এতক্ষণ তোরা? আমি জানি নদীর ঘাটের কথা বললে ঠাকুমা এক্ষুনি বোমা ফাটাবে, কিন্তু আমি কিছু একটা মিথ্যে কথা বানিয়ে বলার আগেই জ্যোতিদা হড়হড় করে বলে ফেলল, এই তো কাছেই ছিলাম, নদীর ঘাটে বসে আড্ডা দিচ্ছিলাম। ব্যাস, ঠাকুমার মুখে কৃষ্ণপক্ষের আধার ঘনালো, মুখ থমথমে হয়ে গেল তাঁর। জ্যোতিদাকে কিছু না বলে আমার দিকে তাকিয়ে গলার স্বর মোটা করে বললেন, জ্যোতি না হয় অনেক দিন পর এসেছে, কিন্তু তোকে বারণ করেছি না সন্ধ্যের পর ওই দিকে যাবি না? আর কবে কাণ্ডজ্ঞান হবে তোর দাদাই? আমি কাঁচুমাচু মুখ করে জ্যোতিদাকে নিয়ে ওপরে চলে এলাম। ঘরে এসে জ্যোতিদা বিছানায় গড়িয়ে হো হো করে হেসে নিল টানা 1 মিনিট। তারপর উঠে বলল, বাবা, তোদের মাসান ঠাকুরের তো ভালোই অথরিটি আছে এখানে, সবাইকে একেবারে জুজুবুড়ি করে রেখেছে। আমার মাথা জ্বলে যাচ্ছিল। রাগ না চেপেই বললাম, তোর রাগ বাড়িয়ে বলার কি দরকার ছিল? এবার লুকিয়ে চুরিয়ে আমাদের যেতে হবে ওখানে। তুই না একটা ডিজাস্টার জ্যোতিদা। সত্যি সত্যি হলেও তাই। পরের দিন দুপুরবেলা ঠাকুমা যখন নিজের ঘরে পুজো আহ্নিকে ব্যস্ত, তখন একরকম চোরের মতোই নিজেরই বাড়ি থেকে পালাতে হলো আমাকে আর জ্যোতিদাকে। ঠাকুমা জানতে পারলে কুরুক্ষেত্র হবে। মাকে বলে গেলাম বাকিটা সামলে নিতে। এই দুপুরবেলাতেও ঘাটে একটাও লোক নেই। খাঁ খাঁ করছে রোদ্দুর। গামছা জুতো ঘাটে রেখে নদীর জলে গা ডোবাতে কত কিছু মনে পড়ে গেল। ছোটবেলার কথা। তখন অনেক বন্ধু ছিল আমার, প্রাইমারি স্কুলের বন্ধু, হাই স্কুলের বন্ধু। এখন তারা কোথায় গেছে জানি না। ওদের সাথে কাটানো সেই দুরন্ত দুপুরগুলো, সবাই মিলে নদীর ঘাটে স্নান করতে আসা, সব মনে পড়ে গেল। আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা মাঠ আছে। বর্ষা হলে সেই মাঠে আপাদমস্তক কাদা মেখে ভূত হয়ে ফুটবল খেলে স্নান করতে আসতাম এখানে সবাই মিলে। স্কুলের প্রথম অপরিণত প্রেম এবং অতঃপর বেদনাময় এক বিচ্ছেদ মনে পড়ে যাচ্ছিল। লুকিয়ে লুকিয়ে এই নদীর ঘাটে বসে অনেক চোখের জল ফেলেছিলাম তখন, কিন্তু সব কিছুর মাঝে একমাত্র ধ্রুব নিত্য ছিল ওই মাসান ঠাকুরের থানটা। তখনও মানুষ এড়িয়ে চলত ওই জায়গাটাকে। কোনোদিন বিকেলের পর থাকিনি এই ঘাটে। মা ঠাকুমার কড়া বারণ ছিল। এখন এখানে পুজো করে সত্যব্রত রাজবংশী, আর তখন এখানে পুজো করত ওর বাবা ভোলানাথ রাজবংশী। দৈত্যের মতো চেহারা ছিল তার। গাঁজার ধুনকিতে সব সময় চোখ টকটকে লাল হয়ে থাকত। নামেও ভোলানাথ, কামেও ভোলানাথ। লম্বা লম্বা চুল ছিল লোকটার। ওকে দেখলেই আমরা কচি কাঁচার দল দৌড়ে পালাতাম। তখন এখানে থাকার আর সাহস এমনিতেই হতো না আমাদের। চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল জ্যোতিদার কথা শুনে। এক আঁজলা জল তুলে নিয়ে নাকের কাছে ধরে শুঁকে সে বলল, এই কুন্তল, কালকে বলেছিলিস না যে এই নদীতে মাসান ঠাকুর থাকে? তো দেখ, সেটা কতটা সত্যি আমি জানি না ভাই,
কিন্তু এই নদীতে মাছ আছে প্রচুর। নামার আগে ঘাই মারতে দেখেছি। আর তাছাড়া জলের এই ঘোলাটে আঁশটে গন্ধই সেটা বলে দিচ্ছে। ইস, কতদিন মাছ ধরি না রে। বসিরহাটে থাকার সময় ওদিকের বাওরগুলোতে কত মাছ ধরেছি এককালে। এই শোন না, বলছি আজ রাতের দিকে একবার আসবি? রাতের দিকে? রাতের দিকে কেন? দিনে কি সমস্যা? জ্যোতিদা আমার দিকে চোখ শুরু করে তাকিয়ে হেসে ফেলল। কেন রে, তুইও কি মাসান ঠাকুরকে ভয় পাস নাকি ঠাকুমার মতো? আরে বোকা, রাতের বেলা চারপাশ শান্ত থাকলে মাছ ধরতে সুবিধে হয়। আর তাছাড়াও বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, রাতে অনেক বড় বড় মাছ জলের ওপরের দিকে উঠে এসে এই ওপরের সারফেসে খাবি খায়। তুই একটা কাজ কর বুঝলি, বিকেলের মধ্যে কোথা থেকে ছিপ, চার, সুতো এগুলো জোগাড় করে ফেল। রাতে আসছি, একদম নাটক করবি না কিন্তু। জ্যোতিদার মুখে দৃঢ় প্রত্যয়। বুঝলাম ওকে বারণ করে কোনো লাভ নেই। আমি বললাম, কিন্তু আবার বাড়ি থেকে পালাতে হবে ঠাকুমার নজর এড়িয়ে। দিনের বেলায় আসছি এমন চোরের মতন, রাতে আসবো কিভাবে? এবার কিন্তু মা বকবে আমাকে। আরে ধুর, তুই এত চিন্তা করছিস কেন? তুই ছিপ টিপ জোগাড় কর না, বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি। একটু অ্যাডভেঞ্চার করতে শেখো বৎস। হ্যাঁ, এতদিন ধরে কলকাতায় রয়েছো, একটু ডেয়ারিং হলে না। ছ্যা। এইবার আমার আঁতে ঘা লাগলো। এই বয়সে যা হয় আর কি। মুখ শক্ত করে বললাম, ঠিক আছে, আসবো। টাইম বল তুই। এই তো, সাব্বাস। শোন, তোদের মেন দরজার একটা ডুপ্লিকেট চাবি তোর কাছে রেখে দিবি, বুঝলি? ডিনার করে মাসি আর ঠাকুমা শুয়ে পড়লেই টুক করে বেরিয়ে আসবো। আবার ভোর হওয়ার ঠিক আগে ফিরে আসবো। তুই একটা কাজ কর, তুই দুপুরে ভালো করে ঘুমিয়ে নে, কেমন? আমার মুখে চিন্তার মেঘ ঘনালো। জ্যোতিদার জন্য আমায় এবার মনে হচ্ছে ভালো রকম কেস খেতে হবে। ও চিরটা কালই এরকম, বেপরোয়া, উচ্ছৃঙ্খল, নিয়মের বিপরীতের রাস্তায় হাঁটাই ওর স্বভাব। যবে থেকে ওর সঙ্গে থাকতে শুরু করেছি তবে থেকেই হাড়ে হাড়ে জানি ব্যাপারটা। অগত্যা সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের বাড়ি থেকে একটু দূরে এক মেছুয়ার বাড়ি থেকে ছিপ, সুতো, মাছের টোপ এইসব জোগাড় করে আনলাম। লোকটা আমাদের এলাকায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করে। ছিপ সুতো নেব দেখে সে বুড়োর হাজারো প্রশ্ন। কোথায় মাছ ধরতে যাচ্ছি, কি বৃত্তান্ত। ওসব আসল কথাটা বললাম না। নদীর ঘাটে মাছ ধরতে যাব শুনলেই হাইমাই করে উঠবে। এখানে লোকজনের মনে এই মাসান দেবতা এক জীবন্ত মূর্তিমান ভয় হয়ে ঢুকে আছে। রাতে ডিনারের পর আমার ঘরে এসে দুজনে ঘাপটি মেরে শুয়ে থেকে ঘুমোনোর ভান করলাম কিছুক্ষণ। ঘড়িতে রাত 10:30 বাজছে। প্রায় আধ ঘন্টা মতো অপেক্ষা করলাম। নিচে রান্নাঘরে খুটখাট শব্দ বন্ধ হয়েছে, তার মানে মা শোয়ার ঘরে ঢুকে দরজা দিয়েছেন। এই সুযোগ, পোড় খাওয়া চোরের মতো এক ফোঁটা শব্দ না করে সদর দরজা খুলে বাইরে থেকে তালা মেরে পালালাম আমরা। জ্যোতিদার পাল্লায় পড়ে আর কি কি করতে হবে ভগবানই জানেন। সত্যি কথা বলতে কি, আমি নিজেও কোনোদিন এই নদীর ঘাটটায় রোদের আলো পড়ে যাওয়ার পর আসিনি। অন্ধবিশ্বাস বা ভয় নয়, কিন্তু কিছু একটা অস্বস্তি আমার মনের কোণায় একটু একটু করে খোঁচা দিচ্ছিল। বাহাদুরি দেখিয়ে জ্যোতিদার কথায় রাজি হয়ে গেলাম ঠিকই, কিন্তু শরীর চাইলেও মন যেন চাইছিল না ওই বিশেষ জায়গাটায় বসে রাত্রেবেলা মাছ ধরতে। মনকে শান্ত করার চেষ্টা করলাম। ছোটবেলায় ঠাকুমার বলা গল্পগুলো মাথার শিরা উপশিরায় এমনভাবে দ্রবীভূত হয়ে গেছে বলেই হয়তো এমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। অঙ্কুরিত হতে থাকা অবান্তর চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে একটা জুৎসই জায়গা দেখে নদীর পাড়ে নরম মাটির ওপর মাদুর পেতে বসলাম দুজনে। ছিপ তৈরি করে টোপ গেঁথে বড়শি ডুবিয়ে দিলাম অতল অন্ধকার জলের গভীরে। কালো জলের ওপর কেবলমাত্র সাদা ফাতনাটা দেখা যাচ্ছে। আলো বলতে আমাদের সাথে একটা হ্যাজাক।
আমার বাবা বেঁচে থাকতে এই হ্যাজাকটা সঙ্গে করে বর্ষাকালে মাঠের মধ্যে নেমে কই ল্যাঠা ধরতেন। রাতের দিকে ঠান্ডাটা একটু বেশি পড়ে এদিকে, একে নদীর পাড়, তার উপরে এত পরিমাণে গাছপালার সমারোহ, গায়ের পাতলা চাদরটায় শীত মানছে না। চারিদিকে পিন পতন নিস্তব্ধতা। ছিপ ফেলে বসে আছি তো আছি, কারো মুখে কোনো শব্দ নেই। দুপুরে বেশ করে ঘুমানোর দরুন ঘুমও পাচ্ছে না। কটা বাজলো কে জানে। তাড়াহুড়োর চোটে মোবাইল, হাত ঘড়ি সব রেখে এসেছি ঘরে। অস্বস্তিকর এক পরিবেশ, যেন অনন্তকাল ধরে বসে আছি আমরা। আস্তে আস্তে রাত বেশ গভীর হলো। এদিকে মশারা চাদর বিছিয়ে দিয়েছে গায়ের ওপর। জ্যোতিদাও কিছুটা বিরক্ত হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ফাত না আর নড়ে না। জ্যোতিদা একবার ফিসফিসিয়ে বলল, কি ব্যাপার বলতো কুন্তল, একটাও মাছ উঠছে না কেন? দূর, আর ঘন্টাখানিক দেখবো, তারপর চল বাড়ি ফিরে যাই, খিদে পাচ্ছে। আর তারপরে এই মশার কামড় অসহ্য। অনেক কিছুই বলতে ইচ্ছে করলো জ্যোতিদাকে, কিন্তু চেপে গেলাম। মাথাটা ভীষণ গরম হচ্ছিল ওর ওপর। ঘুম কামাই করে এসে যত উল্টোপাল্টা কাজকর্ম। আরও কতক্ষণ এভাবে কাটলো জানি না। হঠাৎ আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেদিকে একটা ক্ষীণ আলো দেখা গেল। আমি প্রথম লক্ষ্য করলাম ব্যাপারটা, তারপর জ্যোতিদাকে ডেকে দেখালাম। আলোটা আস্তে আস্তে বড় হচ্ছে, মানে কেউ একটা আসছে, এবং তার হাতে খুব সম্ভবত লণ্ঠন। এত রাতে এখানে কে আসবে? মাথায় কিছুই ঢুকলো না। জ্যোতিদাও আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আলোর সাথে সাথে এবার একটা অবয়ব স্পষ্ট হচ্ছে। নিশ্চিতভাবে কোনো একজন মানুষ এগিয়ে আসছে এই দিকেই। এত রাতে কার এত বুকের পাটা? হঠাৎ একটা জিনিস মনে পড়তেই তড়াক করে লাফিয়ে উঠলাম। আরে, তালে গোলে ভুলেই গিয়েছিলাম, আজ তো শনিবার, মাসান ঠাকুরকে ভোগ দেওয়ার দিন। তার মানে এটা আর কেউ নয়, এই থানের পুরোহিত সত্যব্রত রাজবংশী। হ্যাঁ, ও ছাড়া আর কেউ হতে পারে না। ও মাসান ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আসছে, এমনটাই তো শুনেছি। গভীর রাতে ভোগ দেওয়া হয় এই অপদেবতাকে। তবে সত্যব্রতর সাথে ঠাকুমার আবার খুব ওঠা বসা। সর্বনাশ! সত্যব্রত এখানে আমাদের দেখে ফেললে কাল সকালে ঠাকুমার কাছে গিয়ে সব ফাঁস করে দেবে। শুধু তাই নয়, এখনো দু চারটে কড়া কথা শোনাতে পারে। ফিসফিসিয়ে সংক্ষেপে ব্যাপারটা বোঝালাম জ্যোতিদাকে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, জ্যোতিদা কথাটা বুঝল। আমি হ্যাজাকের আলোটা কমিয়ে দিলাম একেবারে, আর ছিপটা ওখানেই পড়ে রইল। আমি খুব ভালোভাবেই জানি সত্য ঘাটের দিকে আসবে না, সে বেঁকে যাবে থানের দিকে। তাই ছিপটা তার নজরে পড়ার কথা নয়, কিন্তু আমাদের লুকোতে হবে। তাড়াতাড়ি ওখান থেকে উঠে চম্পট দিলাম। কাছেই একটা জুৎসই পাকুড় গাছের আড়ালে গিয়ে হ্যাজাকটা রাখলাম, আর আমরা বসলাম গাছের তলায় গুঁড়ি মেরে। জ্যোতিদাকে ইশারা করে বুঝিয়ে দিলাম একটা টু শব্দও যেন না করে। দূর থেকে বসে বসে সত্যব্রতর কাণ্ড কারখানা দেখতে লাগলাম। হ্যাঁ, সত্যব্রতই বটে। একটা সাদা ধবধবে ধুতি পরে আছে, খালি গা, মাথায় একটা লাল রঙের ফেটটি বাঁধা, তার হাতে মাটির সরায় করে ভোগ নিয়ে ধীর পায়ে সে এগিয়ে গেল থানের দিকে। হাতের লণ্ঠনটা রেখে আসন করে বসল। এখানে এখন কতক্ষণ সময় কাটাবে কে জানে। এদিকে মনে হচ্ছে মশা আমাদের দুজনকেই তুলে নিয়ে যাবে। ভোগের থালা একপাশে রেখে ঘটিতে করে জল নিয়ে ছেটাতে ছেটাতে উচ্চস্বরে সুর করে কি সব উদ্ভট মন্ত্রপাঠ করতে লাগলো সত্যব্রত। এই কানা রাত্রে নদীর ধারে জল পরিবেশে এই অদ্ভুত সুর, অদ্ভুত মন্ত্রপাঠ আমার
সেই কিছুক্ষণ আগের অস্বস্তিটাকে আবার ফিরিয়ে আনলো। বেশ খানিকক্ষণ চলল এইসব। তারপর সত্যব্রত উঠে দাঁড়ালো। লণ্ঠনটা ওখানে রেখে থানের থেকে খানিক বাঁ দিকে নদীর ঘাটের দিকে ভোগের থালাটা হাতে করে এগিয়ে গেল। একটা উঁচু পাথরের মতো জায়গায় থালাটা রেখে দিল। তারপর হাত দিয়ে কি সব অদ্ভুত অঙ্গভঙ্গি করতে লাগলো। তারপর হঠাৎ করে পেছন ফিরে দাঁড়িয়ে আবার হেঁটে ফিরে থানের কাছে গেল। লণ্ঠনটা হাতে নিয়ে গটগটিয়ে হেঁটে চলে গেল যে পথ দিয়ে এসেছিল সেই দিকেই। আর পেছনে ফিরে তাকালো না। লণ্ঠনের আলোটা বিন্দু হয়ে মিলিয়ে যাওয়া অবধি অপেক্ষা করলাম আমরা দুজন। তারপর আড়াল ছেড়ে বেরিয়ে এলাম। হাত পা মশার কামড়ে ফুলে ঢোল, মেজাজ তিরিক্ষি হয়ে রয়েছে। তার ওপর জ্যোতিদা উঠে দাঁড়িয়ে যে কথাটা বলল, আমার মাথা তাতে আরো গরম হয়ে গেল। ওর চোখ মুখের অঙ্গভঙ্গি আমার একটুও ভালো লাগলো না। ভ্রু নাচিয়ে আমায় বলল, এই কুন্তল, কী সব খাবার দাবার রেখে গেল রে ওখানে? চল তো দেখি। অবাক হয়ে তাকালাম ওর দিকে। আমার চোখে এক রাশ বিরক্তি আর রাগ। মানেটা কি খাবার দাবার রেখে গেল মানে? ওটা কি তোর জন্য নাকি? এখন বাড়ি চল তো, তুই অনেক নাটক করেছিস। আরে ভাই, সেই তো কুকুর আর বিড়ালের পেটেই যাবে। আমার অনেকক্ষণ ধরে হেভি খিদে পেয়েছে। চল না, ওটা সাবড়ে দিই। তুই বলেছিলিস না কি সব খিচুড়ি টিচুড়ি দেয়। মাথাটা গরম করাস না জ্যোতিদা, বাড়ি চল। আবার সেই পাতি কথা তোর। আমার মনে হচ্ছে সত্যি সত্যিই তুই এই সমস্ত বুলশিট বিশ্বাস করিস। কি তাই তো? আচ্ছা, তুই কি জানিস আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পুজো হতো, আমি পুজোর আগেই থালা থেকে নাড়ু তুলে খেয়ে নিতাম। তো কি হয়েছে? কি আমার কি পাপে মুখ খসে পড়ে গেছে নাকি? না আমার হাত দুটো একেবারে নুলো হয়ে গেছে? শোনো বৎস, এই উদর হলো পরম ব্রহ্ম, আর উদরই হলো পরম মোক্ষ। পৃথিবীতে যাবতীয় সংগ্রাম, খাটাখাটনি সব কিছু এই দুমুঠো খাবারের জন্য। সুতরাং আগে পেট, তারপর অন্য কিছু। তোর লেকচার দেওয়াটা তুই বন্ধ করবি? খিদে পেয়েছে তো বাড়ি চল, দেখছি ফ্রিজে কিছু আছে কিনা। আরে ফ্রিজে কিচ্ছু নেই, সবটাই তুই চেটে পুটে খেয়ে এলি, ভুলে গেলি? তুই কি যাবি ওখানে? না গেলে দাঁড়িয়ে থাক, আমি একাই খেয়ে আসি। জ্যোতিদা প্লিজ, এই বাড়াবাড়িটা করিস না। হ্যাঁ, তুইও? উফ, ব্যাপারটা সেটা নয়। দেখ, আমি কখনো এসব কুসংস্কারকে বিশ্বাস করিনি তা ঠিক, কিন্তু আমি কোনোদিন এইসব যুগ যুগ ধরে চলে আসা পরম্পরা, আচার প্রথাকে অসম্মানও করিনি। তাছাড়াও কি? তো ছাড়, তোকে বলা বেকার। আরে বলই না। মাসান ঠাকুরকে আমাদের এখানে খুব জাগ্রত বলে মানে রাজবংশীরা। ছোটবেলায় অনেককে দেখতাম ঘরে পড়তে। দেখ, আমি আবারও বলছি, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তাই বলে তুই যেটা করতে যাচ্ছিস সেটা বাড়াবাড়ি। আচ্ছা বেশ, তোকে খেতে হবে না, আমাকে তো খেতে দে। পাপ হলে আমার হবে, কেমন? তুই এখানে দাঁড়িয়ে থাক, পাহারা দিয়ে পুণ্য অর্জন কর। যত সব। এই বলে আমাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে হ্যাজাকটা নিয়ে থানের দিকে এগিয়ে গেল জ্যোতিদা। শেষবারের জন্য একবার পেছন থেকে চিৎকার করে ডাকলাম আমি, জ্যোতিদা, বাড়াবাড়ি করিস না। ফাঁকা নদীর পাড়ে কথাগুলো কেবল প্রতিধ্বনিত হয়েই ফিরে এলো আমার কাছে। যাকে উদ্দেশ্য করে বলা তার কানেও ঢুকলো না। যেখানটায় ভোগ রান্না করে রাখা হয়েছে সেখানে গিয়ে হ্যাজাকটা তুলে ধরে জ্যোতিদা বেশ উৎফুল্ল কণ্ঠে আমাকে বলল, আরে বাস, হেভি হেভি সব রান্না তো। আজ তো একটা মাছও রয়েছে দেখছি। ঘিয়ের গন্ধে ম করছে পুরো। এখনো বলছি কুন্তল, খেলে চলে আয়, হাঁদার মতো দাঁড়িয়ে থাকিস না ওইভাবে। আমি কোনো উত্তর দিলাম না। আশ্চর্য হয়ে একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলাম জ্যোতিদার বেপরোয়া কাণ্ড কারখানা। আমি সত্যি এই বাড়াবাড়ির কোনো কারণ বুঝতে পারছি না। হ্যাজাকটা পাশে রেখে মাটির ওপরেই জুতো পেতে খুব আরাম করে বসল জ্যোতিদা। তারপর ভোগের থালাটার ওপর হামলে পড়ল একেবারে। অনেকক্ষণ ধরে বসে তৃপ্তি করে মাছ, খিচুড়ি, মিষ্টি, চাল ভাজা যা যা দেওয়া ছিল সব খেয়ে সাবার করে পাশে রাখা জলের পাত্রটা থেকে ঢকঢক করে জল খেলো। আমার প্রতিক্রিয়া ঠিক কি হওয়া উচিত তা বুঝতে না পেরে পুরো সময়টা সেদিকে হাঁ করে তাকিয়েছিলাম আমি।
সব কাঁচিয়ে খাওয়া শেষ হলে ঘাটে নেমে হাত মুখ ধুয়ে হ্যাজাকটা নিয়ে হেলতে দুলতে আমার কাছে ফিরে এলো জ্যোতিদা। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে টানতে টানতে তৃপ্তির সুরে বলল, বেড়ে খেলাম কিন্তু, উফ, বহুদিন এরকম উত্তম গুরুপাক ভোজন করিনি। যেমন অতুলনীয় গন্ধ তেমন পারফেক্ট স্বাদ। খেলে বুঝতিস। বিরক্তির সমস্ত সীমানা ছাড়িয়ে গিয়েছিল আমার। হ্যাজাকটা ওর হাত থেকে একরকম ছিনিয়ে নিয়ে বললাম, তোর গেলাকোটা শেষ হয়ে গেলে এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। জ্যোতিদা দুহাত তুলে আড়মোড়া ভেঙে নিয়ে বলল, হ্যাঁ চল, মাছ টাছ তো আর পাবো না, তাছাড়াও এত ভালো খাওয়ার পর একটা ঘুম দরকার। এই কুন্তল, বলছি শোন না, আবার কবে ভোগ দেবে রে? আবার আসবো, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে, আজকের মতো। রাগে আমার মাথা জ্বলে গেল। আমি ওকে বললাম, এবার আমি কিন্তু ঠাকুমাকে বলে দেবো, হ্যাঁ, তারপর দেখিস কি হয়। সারাদিন ঘরের মধ্যে তালা বন্ধ করে বসিয়ে রাখবে কেমন। যে জঘন্য কাজটা তুই করেছিস সেটা দ্বিতীয়বার করার কথা ভাবিস না। চুপচাপ চলে আয়, আমার ঘুম পাচ্ছে। না, জ্যোতিদাকে কাজটা আর দ্বিতীয়বার করতে হয়নি। ওটাই প্রথম এবং শেষবারের মতো ভয়ঙ্কর একটা ভুল করে ফেলেছিল জ্যোতিদা, এবং সেই ভুলের মাসুল যে কত ভয়ানক হতে পারে তা আমার ধারণারও বাইরে ছিল। জানলে হয়তো সেদিন প্রাণপণে আটকাতাম ওকে। আসলে রাগ হলেও বিরক্ত হলেও তেমনভাবে বাধা দিইনি ওকে সেদিন, কারণ এই মাসান ঠাকুরকে ভোগ দেওয়া, তারপর জল থেকে উঠে এসে তার ভোগ খেয়ে যাওয়া, এই জিনিসগুলোতে আমিও বিশ্বাস করতাম না। শুধু যুগ যুগ ধরে চলে আসা চিরাচরিত প্রথাগুলোকে শ্রদ্ধা করতাম, আর বেশি কিছু নয়। ভয় বা বিশ্বাস কোনোটাই জন্মায়নি। কিন্তু এই পৃথিবীর সব কিছুই আমাদের ধারণার বৃত্তের মধ্যে সীমাবদ্ধ নয়। সেই রাতের পর থেকে সেটা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলাম। ঘাট থেকে বাড়ি ফিরে ভীষণ ক্লান্ত লাগছিল সে রাতে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কিন্তু ভোর রাতের দিকে জ্যোতিদার হাতে ঠেলা খেয়ে ঘুমটা ভেঙে গেল। কুন্তল, কুন্তল, বাইরে ওঠ তাড়াতাড়ি। কুন্তল। চোখ মেলতে যেটুকু সময়, মুখের ওপর দেখতে পেলাম জ্যোতিদার উদ্বিগ্ন যন্ত্রণা ক্লিষ্ট মুখটা। বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে ওর মুখের ওপর। আতঙ্কিত চোখ দুটো দেখে চমকে উঠলাম। তাড়াতাড়ি উঠে বসলাম। জড়ানো গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? এরম করছিস কেন? জ্যোতিদা বিছানার ওপর বসে পড়ে দুহাতে পেট চেপে ধরে বলল, অসম্ভব যন্ত্রণা করছে রে, খুব অস্বস্তি হচ্ছে পেটে। গভীর ঘুমটা ভেঙে যাওয়ায় ঘটনার গুরুত্ব বুঝতে বেশ খানিকটা সময় লাগলো আমার। ভাবলাম রাতে অসময়ে অমন গুরুপাক খাবার গোগ্রাসে খাওয়ার কারণে হয়তো হজম হয়নি, তাই জিজ্ঞেস করলাম, বদহজম হয়েছে, অ্যান্টাসিড খাবি? জ্যোতিদা আমার মুখের দিকে তাকালো। যন্ত্রণার অভিঘাতে মুখ বিকৃত হয়ে যাচ্ছে ওর। বিছানার ওপর শুয়ে পড়ে পেটে হাত দিয়ে একরকম দাপাদাপি করতে শুরু করলো। কোনো রকমে বলতে পারলো, না রে, বদহজম না, অন্য কিছু। বাপরে, মনে হচ্ছে পেটের মধ্যে কি একটা যেন হেঁটে চলে, আর পারছি না। উফ। এবার নড়ে চড়ে উঠে খাট থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালাম আমি। ছুটে গিয়ে ঘরের আলোটা জ্বেলে দিলাম। অন্ধকারে এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু জ্যোতিদাকে দেখে এবার আমার ভয় লাগলো। প্রথমেই চোখ পড়ল ওর টকটকে লাল দুটো চোখের ওপর।
বহু রাত না ঘুমোলে মানুষের চোখ এমন টকটকে লাল হয়ে যায়, ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে ওর। বুঝলাম এ কোনো সাধারণ পেট ব্যথা বা বদহজমের ব্যাপার নয়। তবু বেডসাইড টেবিলে রাখা জলের জগ থেকে গ্লাসে করে জল গড়িয়ে ধরলাম ওর মুখের সামনে। ততক্ষণে ওর দাঁতে দাঁত লেগে গেছে, তবুও চেষ্টা করে অর্ধেকটা জল খাওয়াতে পারলাম। কেমন যেন গোঙাচ্ছে জ্যোতিদা, চোখ দুটো মাঝে মাঝে উল্টে যাচ্ছে। আমার তো মাথা খারাপ হওয়ার জোগাড়। এত রাতে আমি কি করব? মা বা ঠাকুমাকে ডাকলে আমাকে পুরো বৃত্তান্ত বলতে হবে এখন। বারণ করেছিলাম কতবার করে, কিছুতেই শুনল না। নিশ্চয়ই অত পরিমাণে ঘি মশলা দিয়ে রান্না করা খাবার সহ্য হয়নি। যত মনে হয় ফুড পয়জনিং হয়েছে। এদিক ওদিক হাতড়ে একটা অ্যান্টাসিড ট্যাবলেট বের করলাম। এটা খেয়ে নে তো, দেখ কমে কিনা। অনেক কষ্টে উঠে বসে অ্যান্টাসিডটা খেয়ে আবার শুয়ে পড়ল জ্যোতিদা। কিন্তু 1 মিনিট 5 মিনিট করে 10 মিনিট হয়ে গেল, তাও কোনো উন্নতি নেই। বরং মনে হলো ব্যথাটা আরো বাড়ছে। ওর শরীরটা নুন পড়া জোঁকের মতো কুঁকড়ে যাচ্ছে। হঠাৎ আমার টি শার্টের কোনার দিকটা খামচে ধরে চাপা স্বরে আর্তনাদ করে উঠল জ্যোতিদা। কুন্তল, কিছু একটা কর ভাই, আমি পারছি না, অসম্ভব যন্ত্রণা করছে পেটে। এই বলে নিজের জামাটা বুক অবধি তুলে ধরল জ্যোতিদা। পেটটা দেখে চমকে উঠলাম। এমনিতে ওর চেহারা প্যাকাটির মতো, কিন্তু হঠাৎ করে ঢাকের মতো ফুলে বড় হয়ে গেছে পেটটা। আর একটা বিষয় যেটা লক্ষ্য করলাম, সেটা আমার নিঃশ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ করে দিল। দেখলাম ওর পেটটা যেন স্থির নয়। জলে ঢিল পড়লে যেমন মৃদু ঢেউ ওঠে, চামড়ার নিচে তেমনি হালকা তরঙ্গ খেলে বেড়াচ্ছে, যেন অসংখ্য ছোট ছোট সাপ কিলবিল করছে পেটের মধ্যে। না না, আর দেরি করা যাবে না। ওকে মনে হচ্ছে এখনই হসপিটালাইজড করতে হবে। এই দৃশ্য দেখে আর দাঁড়ালাম না আমি। দরজা খুলে দৌড়ে নেমে গেলাম নিচে। কিছুক্ষণ পরেই মাকে নিয়ে উঠে এলাম ওপরে। ঘরে এসে আমি পুরো তাজ্জব বনে গেলাম। যেমন অবস্থায় দেখে গিয়েছিলাম সেই রকম অবস্থাতেই জামাটা বুকের ওপর তুলে হাত পা ছড়িয়ে সেখানেই নাক ডাকিয়ে ঘুমোচ্ছে জ্যোতিদা, যেন কিছুই হয়নি। কি ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। মা একবার জ্যোতিদার দিকে একবার আমার দিকে তাকালো। ভোর রাতে ঘুম ভাঙিয়ে কাউকে ডেকে এনে এমন তামাশা করলে তার রাগ হবে, সেটাই স্বাভাবিক। বিরক্ত হয়ে চলে যাওয়ার আগে বলে গেল, নেশা টেশা করেছিলিস নাকি দুজন মিলে? রাত বিরেতে যত সব উল্টো পাল্টা দরবার। যা ঘুমো। আমি খানিকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। একটু আগে তাহলে জ্যোতিদা কি নাটক করছিল নাকি? কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ আমি নিজে দেখেছি ওর পেটের ভেতর ভয়ঙ্কর কিছু একটা উথাল পাতাল হচ্ছিল। টলতে টলতে বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। জ্যোতিদাকে দেখে মনে হলো গভীর ঘুমে মগ্ন। ভাবলাম একবার ডেকে জিজ্ঞেস করি কি ব্যাপার। তারপর ভাবলাম থাক, শান্তিতে ঘুমোচ্ছে যখন ঘুমোক। বাকি রাতটা আমার ঠিকমতো ঘুম হলো না। সারা রাত জ্যোতিদার দিকে পাশ ফিরে ওর দিকে চেয়ে রইলাম। বোঝার চেষ্টা করলাম, উত্তর খোঁজার চেষ্টা করলাম একটু আগে ঠিক কি হয়েছিল, কিন্তু অনেক হাতড়েও কিছুই পেলাম না। সকালে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল অনেক দেরি করে। উঠে দেখি জ্যোতিদা তখনও ঘুমোচ্ছে। ঘড়িতে দেখলাম 9:30 বাজে। সর্বনাশ! মা এখনই স্কুলে বেরোবে, ব্রেকফাস্ট টেবিলে না দেখলে চেঁচামেচি জুড়ে দেবে। এ বাড়িতে কেউ 8টার পর বিছানায় শুয়ে থাকে না।
বাবার কড়া নিয়ম ছিল। তারপর মনে পড়ল, ও আজ তো রোববার, স্কুল নেই, তাই মা এতক্ষণ ডাকাডাকি করেনি। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। জ্যোতিদাকে ডাকলাম 2-3 বার, কিন্তু কোনো সাড়া দিল না। অঘোরে ঘুমোচ্ছে। কাল রাত থেকেই ওকে ডাকার সাহস পাচ্ছি না। ভাবলাম ঘুমোচ্ছে, ঘুমোক। নিচে এসে দেখি মা টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি রে, জ্যোতি ওঠেনি এখনো? আমি মাথা নাড়লাম। আচ্ছা, যাকগে যাক, ঘুমোক। আমি ওর খাবার ঢেকে রাখছি, উঠলে খেয়ে নেবে। তুই খেয়ে নে তো, আর খেয়ে নিয়ে আমার একটা কাজ করে দিস তো বাবু। এই বলে মা নিজের ঘরে চলে গেলেন। হাতে নিয়ে এলেন একটা ছোট কাগজের চিরকুট। এই বই কটা লাগবে, টাউন থেকে একটু এনে দে না, আমার বাড়িতে অনেক কাজ আছে। খেয়ে দিয়ে মায়ের স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। যখন ফিরলাম তখন প্রায় বেলা 1টা। ডাইনিং রুমে এসেই হোঁচট খেলাম। জ্যোতিদার সেই ঢাকা দেওয়া খাবারটা সেখানেই পড়ে আছে। দৌড়ে আমার ঘরে এলাম। যা ভেবেছিলাম তাই, এখনো নাক ডেকে ঘুমোচ্ছে জ্যোতিদা। কি ব্যাপার কি? ছেলেটা কি খাওয়া দাওয়া কিছুই করবে না? এখনো ব্রেকফাস্ট খায়নি। লাঞ্চের সময় হতে চলল। বিছানার উপর বসে পড়ে গায়ে হাত দিয়ে ডাকতে গিয়েই হাতটা সরিয়ে নিলাম, যেন একটা জ্বলন্ত গ্যাস বার্নারের উপরে হাত রেখেছি। ওর গা পুড়ে যাচ্ছে। সর্বনাশ, এত জ্বর এলো কখন? আবার ডেকে আনলাম মাকে। থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম 103। মাকে এখনো বলিনি কাল রাতের কথা। এমনিতেই ওর খুব ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি। বুঝলাম নদীর ধারে ঠান্ডা হাওয়ায় অত রাত অবধি থাকায় জ্বরটা এসেছে। প্যারাসিটামল খাওয়াতে হবে ওকে, কিন্তু তার জন্য তো ঘুমটা ভাঙানো দরকার। মাও কয়েকবার ডাকলো ওকে, কোনো হুঁশ নেই, যেন অঘোরে ঘুমোচ্ছে। মা একটা বাটিতে করে জল আর একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে এলো জলপট্টি দেওয়ার জন্য। বেশ খানিকক্ষণ বসে থেকে যত্ন করে পট্টি দিয়ে দিল ওর কপালে। জ্বর কিছুটা নামলো, কিন্তু ঘুম ভাঙল না। ওকে কিছু খাওয়ানো দরকার। এরকম একবেলা না খেয়ে থাকলে তো শরীর দুর্বল হয়ে পড়বে। দেখা যাক কতক্ষণ ঘুমোয়। সারা দুপুর গড়ালো। সন্ধে নামার ঠিক একটু আগে ঘুম ভেঙে উঠে বসলো জ্যোতিদা। আমি সোফায় আধশোয়া হয়ে একটা বই পড়ছিলাম। ওকে উঠে বসতে দেখে লাফ দিয়ে উঠলাম। ঘরে আলো জ্বালাইনি তখনও, কারণ অস্ত যাওয়া সূর্যের হালকা আভা জানালা দিয়ে তখনও আসছিল। সেই আলোতে দেখলাম জ্যোতিদা ঘুম ভেঙে বিছানার উপর বসে আমার দিকেই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখের দিকে তাকিয়ে আমার বুকটা শুকিয়ে গেল হঠাৎ। রাতের আকাশে যেমন মিটমিট করে তারা জ্বলে, আধো অন্ধকারে চোখ দুটো যেন তেমনভাবেই জ্বলছে। ওর চোখ দুটোর দিকে চেয়ে থাকতে আমার অস্বস্তি হচ্ছিল। তাড়াতাড়ি উঠে ঘরের আলোটা জ্বালিয়ে দিলাম। চোখ কচলে ভালো করে তাকালাম ওর দিকে। কি দেখলাম এইমাত্র? ওর চোখ দুটো এমন রক্ত জবার মতো টকটকে লাল হয়ে আছে কেন কালকের পর থেকে? এক রাতের মধ্যে চোখ মুখ শুকিয়ে বসে গেছে। কেমন যেন খ্যাপা কুকুরের মতন উদ্ভ্রান্ত দৃষ্টি। কিছু একটা জিজ্ঞেস করতে যাব, এমন সময় স্বাভাবিকের চেয়ে অনেক ভারী এবং ঘষা গলায় জ্যোতিদা দুটো মাত্র শব্দ উচ্চারণ করল, খেতে দে। খুব স্বাভাবিক একটা কথা, কিন্তু ওর বাচন ভঙ্গি, গলার স্বর শুনে আমি চমকে উঠলাম। এ কি অবস্থা হয়েছে ওর গলার? ওকে এমন ভারী কিশোরে কথা বলতে তো আমি কোনোদিন শুনিনি। ভালো মতো ঠান্ডা লাগিয়েছে মনে হয়। আমি দেরি না করে নিচে চলে এলাম। ওর দুপুরের খাবারটাও মা মিটসেফে রেখে দিয়েছিল। সেটা নিয়ে ঘরে এসে দেখি তখনও একইভাবে বিছানায় বসে রয়েছে। বললাম, কি ওখানে বসেই খাবি নাকি? যা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নে। জ্বর কমেছে?
উত্তরে ও কিছু না বলে যেটা করলো সেটা একেবারেই আশা করিনি। বিছানার কাছেই আমি দাঁড়িয়েছিলাম। প্রথমে উঠে ছোঁ মেরে আমার হাত থেকে খাবারের থালাটা কেড়ে নিল। তারপর সব শুদ্ধ একসাথে মেখে খুব বিশ্রীভাবে চটকে একতলা ভাত মুখের মধ্যে ঢোকালো। 2-3 বার এভাবেই গ্রাস নিয়ে খেলো। বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ভাত পড়ল খানিকটা। তারপর থালাটা ফিরিয়ে দিল আমার হাতে। পুরোটা না খেয়েই বুঝলাম খাওয়ার রুচি নেই। মুখ তেতো হয়ে গিয়েছে হয়তো জ্বরে। খেয়ে হাত না ধুয়েই আবার শুয়ে পড়তে যাচ্ছিল। আমি বাধা দিলাম। একটা বাটিতে করে জল এনে হাত মুখ ধুইয়ে দিলাম ওর। তারপর আবার নাক ডাকিয়ে ঘুম। আমার কেন জানি না মনে হচ্ছিল জ্যোতিদার শরীরে হঠাৎ একসাথে অনেকগুলো রোগ বাসা বেঁধেছে। শুধুমাত্র জ্বর বা পেট খারাপের নয়, যেটুকু সময় জেগেছিল ভীষণ রকমের অসুস্থ আর ক্লান্ত মনে হচ্ছিল ওকে। আরও একটা ব্যাপার মনে উকি দিয়ে যাচ্ছিল বারবার। জ্যোতিদা হয়তো ভয় পেয়েছে। ওর চোখ দুটো সেই কথাই বলছিল। জানি না মনের ভুল কিনা, কিন্তু ওর জন্য আমার উদ্বেগ এবার বাড়তে আরম্ভ করল। মা বেশ কয়েকবার এসে ইতিমধ্যে খোঁজ নিয়ে গেছে। রাতেও কিছু খেলো না জ্যোতিদা। আমিও ওকে আর ডাকলাম না। খাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম ওর পাশে। অনেক রাতে ঘুম ভাঙল মেঘের গর্জনের আওয়াজে। আমার ঘরের জানালার পাল্লাগুলো বাড়ি খাচ্ছে হাওয়ায়। ঘুম ভেঙে উঠে বসলাম বিছানায়। এ কি, আমার ঘরের দরজা হাট করে খোলা। রাজ্যের ধুলোবালি আছড়ে পড়ছে খোলা দরজা জানালা দিয়ে। দরজা খুলল কে? পাশ ফিরে চাইতেই অবাক হয়ে গেলাম। জ্যোতিদার জায়গাটা ফাঁকা। প্রাথমিকভাবে মনে হলো সে হয়তো টয়লেটে গিয়েছে। তাড়াতাড়ি করে উঠে পড়লাম। জানালার পাল্লাগুলো আটকে দিলাম আগে। তারপর টয়লেটের সামনে গিয়ে দেখি সেখানে কোনো আলো জ্বলছে না। দরজা বাইরে থেকেই ছিটকিনি দেওয়া। এবার আমার অস্বস্তি বাড়তে লাগলো, সেই সঙ্গে দুশ্চিন্তাও। কোথায় গেল জ্যোতিদা? ওপরতলা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেলাম না। ছাদে গেলাম। হু হু করে ঝোড়ো হাওয়া আছড়ে পড়ল আমার ওপর, কিন্তু জ্যোতিদা কোথাও নেই। পরক্ষণেই মনে হলো হয়তো খিদে পেয়েছে, কিছু খেতে নিচে গিয়েছে। তাড়াতাড়ি করে দুধাপ করে লাফিয়ে সিঁড়ি পার হয়ে নিচে নেমে এলাম। ডাইনিং রুমে নেই, বসার ঘরে নেই। আর 2টো ঘর মায়ের এবং ঠাকুমার। আর একটা ঘর বন্ধ, কোথাও নেই। সারা বাড়িতে জ্যোতিদা কোথাও নেই। কি মনে হতে বারান্দায় এলাম। যা ভেবেছি তাই, বাড়ির সদর দরজা খোলা। বিন্দুমাত্র সময় নষ্ট করলাম না আমি। কোনো শব্দ না করে একটা ছাতা নিয়ে সেই ঝড়ঝাপটার মধ্যেই রাস্তায় বেরিয়ে পড়লাম। আমার অবচেতন মন জানে জ্যোতিদা কোথায় গেছে। আকাশে সাপের জিভের মতো লকলক করে উঠছে বিদ্যুতের ঝলক। শুকনো পাতা ধুলোবালি আছড়ে পড়ছে আমার মুখে চোখে। আর আমি উন্মাদের মতো দৌড়চ্ছি নদীর ঘাটের দিকে। বিদ্যুৎ চমকে মাঝে মাঝেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠছে সব। সেই আলোতেই ঘাটের কাছে পৌঁছে দেখতে পেলাম দৃশ্যটা। দূর থেকে স্পষ্ট দেখলাম ঘাটের থেকে একটু দূরে একটা জায়গায় ঘাসের ওপর উবু হয়ে বসে আছে জ্যোতিদা। পরনের শার্টটা দেখে চিনতে পারলাম পেছন থেকেই। মুখ নদীর দিকে ফেরানো, হাতে কিছু একটা ধরা। আমি চিৎকার করে ডাকলাম, জ্যোতিদা, এই জ্যোতিদা, আরে ওখানে কি করছিস এত রাতে? চলে আয়। আমার কথা ওর কানেই ঢুকলো না। বুঝলাম বলে কয়ে ফেরানো যাবে না ওকে, জোর করে টেনে আনতে হবে। দৌড়ে দৌড়ে হাঁপ ধরে গেছে আমার। ছাতা টাতা ফেলে আবার দৌড়লাম সেদিকে। নদীর দিক থেকে বয়ে আসা ঝোড়ো হাওয়া আমায় যেন উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে অন্য কোথাও খড়কুটোর মতো। কাছাকাছি পৌঁছে দেখলাম জ্যোতিদার হাতে কালকের সেই ছিপটা ধরা রয়েছে।
আমার সামনেই সেটা এক টানে নদী থেকে উঠিয়ে নিয়ে এলো। দেখলাম বড়শিতে ধরা পড়েছে ছোট শোল বা মাগুর জাতীয় কোনো একটা মাছ। ছিপটা তুলেই বড়শিতে ছটফট করতে থাকা মাছটাকে খপ করে ধরে ফেললো জ্যোতিদা। ধৈর্য হারিয়ে আমি চিৎকার করে উঠলাম, আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এত রাতে বাড়ি থেকে পালিয়ে মাছ ধরতে এখানে? মুখের কথা মুখেই রয়ে গেল আমার। মুহূর্তের ভগ্নাংশের মধ্যে যে ঘটনাটা ঘটল সেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। মাছটা ধরে অদ্ভুত স্বরে খ্যাক খ্যাক করে হাসল জ্যোতিদা। তারপর শটান সেটা চালান করে দিল মুখের মধ্যে। ছোট মাছ, একেবারে পুরোটা ঢুকে গেল মুখে। তারপর কোমর করে চিবিয়ে পরম তৃপ্তিতে খেতে লাগলো কাঁচা মাছটা। ঠিক সেই সময় একবার বিদ্যুৎ চমকে উঠল। দুটো জিনিস দেখতে পেলাম। প্রথমটা জ্যোতিদার অস্বাভাবিকভাবে লাল হয়ে ওঠা চোখ দুটো, আর দ্বিতীয়টা ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে পড়া মাছটার টাটকা রক্ত। সেই মুহূর্তে, সেই পরিবেশে আমার চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনাটা আমার মনের মধ্যে যেটার জন্ম দিল তা হলো আতঙ্ক, নিদারুণ আতঙ্ক। ভয়ে চমকে উঠে দুপা পিছিয়ে গেলাম আমি। জ্যোতিদা তখনও চিবিয়ে চলেছে কাঁচা মাছটা, মুখে লেগে একটা বিদঘুটে হাসি। আমার হঠাৎ করেই সম্মিত ফিরল। তেড়ে গিয়ে এক ধাক্কা দিলাম ওকে। ঝড়ের শব্দ ছাপিয়ে চিৎকার করে বললাম, এই জ্যোতিদা, তুই কি করছিস এগুলো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ফেল 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 ফেল, ওটা ফেল, মুখের থেকে ফেল। জামার কলার ধরে বার দুয়েক ওকে ঝাঁকালাম। অটল অনড়ভাবে দাঁড়িয়ে রইল জ্যোতিদা। ওর চেয়ে আমার গায়ের জোর অনেক গুণ বেশি, কিন্তু ওকে আমি নড়াতে পারলাম না এক ফোঁটা। মাটির সাথে পা দুটো যেন আটকে আছে, কিংবা ওর শরীরের ভর যেন স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেশি। হাত ধরে টানলাম ওর, প্রায় কাঁদো কাঁদো স্বরে বললাম, চলে চলে জ্যোতিদা বাড়ি চল, শিগগির বাড়ি চল, বৃষ্টি আসছে। কেন এরকম করছিস তুই? আমার ভয় করছে, সিরিয়াসলি ভয় করছে। এবার চল। হঠাৎ একটা বেদম কাশি দিয়ে মাটির উপর বসে পড়ল জ্যোতিদা। কাশতে কাশতে চোখ উল্টে গেল ওর। তারপর বমি করে ফেললো যা খেয়েছিল সব। বিড়াল কাঁটাওয়ালা কাঁচা মাছ খেয়ে হজম করতে না পেরে যেমন বমি করে তেমন। গলা চিড়ে গেল ওর। মাথা চেপে ধরে মাটির ওপর বসে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে বলে উঠল, কুন্তল, হে কুন্তল, আমাকে বাড়ি নিয়ে চল, তাড়াতাড়ি চল, আমি বাড়ি যাব। একের পর এক ভয়াবহ ঘটনার অভিঘাতে আমি ভয়ে, আতঙ্কে, বিস্ময়ে মূর্তির মতো হয়ে গিয়েছিলাম। ওর এই কথায় যেন আমার টনক নড়ল। এক হাত ধরে মাটি থেকে টেনে তুললাম ওকে। তারপর আমার কাঁধে ভর করিয়ে ধরে ধরে নিয়ে চললাম বাড়ির দিকে। বৃষ্টি তখনও নামেনি, কিন্তু প্রলয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। নদীর ঘাট থেকে রাস্তাটা ধরার সময় অজান্তেই আমার চোখ চলে গেল কিছু দূরে বট গাছের তলায় মাসান ঠাকুরের থানের দিকে। বিদ্যুতের আলোয় দুবার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠল জায়গাটা। এই প্রথমবারের জন্য আমার মনের ভেতর থেকে কে যেন বলতে লাগলো, জ্যোতিদার এই অস্বাভাবিক আচরণ, এই হঠাৎ করে শরীর খারাপ, এগুলোর সাথে কালকে রাতের বেয়াদবিটার কোনো একটা যোগ আছে। কিছু একটা বুঝেও যেন বুঝে উঠতে পারছিলাম না। অন্ধকার বট গাছ তলায় লাল বেদিটার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। অনুভূতি সেখান থেকে উঠে এসে বাড়ি ফিরে দেখি সেখানে আর এক ঝঞ্ঝাট। উদ্বিগ্ন মুখে মা আর ঠাকুমা সদর দরজায় গেট ধরে দাঁড়িয়ে রয়েছে। ঝড়ঝাপটার শব্দে ঘুম ভেঙে গিয়েছিল মায়ের। ডাইনিংয়ের সব দরজা জানালা দেওয়া আছে কিনা ঠিকঠাক দেখতে বাইরে এসে মা দেখে
সদর দরজা খোলা। তারপর আমাদের ঘরে গিয়ে দেখি আমরা নেই। এখন আমাদের দেখে, বিশেষ করে জ্যোতিদাকে অমন আমার কাঁধে ভর দিয়ে আসতে দেখে মা একেবারে কান্নায় ভেঙে পড়ল। তবে ঠাকুমা কিন্তু অটল রইলেন। তার চোয়াল শক্ত। তিনি মনে হয় ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পেরেছিলেন। মাকে যথাসম্ভব শান্ত করে আমি জ্যোতিদাকে আমার ঘরে শুইয়ে রেখে নিচে নেমে এলাম। রাত তখন প্রায় 2:30। বসার ঘরে আমার মুখোমুখি বসে মা এবং ঠাকুমা, দুজনেরই মুখ থমথমে হয়ে রয়েছে। আর কিচ্ছু লুকোনোর জায়গা নেই। মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে মাছ ধরতে যাওয়া থেকে শুরু করে জ্যোতিদার আমার হাজারো বারণ পর্যন্ত, এমনকি একটু আগে কাঁচা মাছ চিবিয়ে খাওয়ার যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখলাম, সব কিছু বললাম। মা সবটা শুনে গম্ভীর হয়ে রইলেন। কিন্তু ঠাকুমার এসব বিবরণ শুনতে শুনতে মুখের বলিরেখায় ফুটে উঠছিল একই সঙ্গে রাগ, বিস্ময় এবং আতঙ্কের অভিব্যক্তি। সব শুনে প্রথম মুখ খুললেন ঠাকুমাই। বজ্র কঠিন কণ্ঠে বললেন, ওকে যে মাসান ভর করেছে তাতে কোনো সন্দেহই নেই। ছি 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 ছি, দাদাই, তোর উচিত ছিল যেভাবেই হোক ওকে আটকানো। তোরা আজকালকার ছেলে মেয়েরা নিয়ম কানুন কিচ্ছু মানিস না। এবার এই জল কত দূর গড়ায় তা কেউ জানে না। কি যে সর্বনাশ হবে এবার তা মদন মোহনই জানে। আমি বাধা দিয়ে মিনমিন করে বলে উঠলাম, ঠাকুমা, অন্য কোনো রোগও তো হতে পারে যার কারণে এমন অস্বাভাবিক আচরণ করছে জ্যোতিদা। তাছাড়াও তুই চুপ কর দাদাই। তোর থেকে 10টা হলেও দুর্গা পুজো বেশি দেখেছি আমি। আমার সঙ্গে ঠেঁটা তর্ক করিস না। চোখ লাল হয়ে যাওয়া, রাত বিরেতে মাছ ধরতে বেরিয়ে যাওয়া, তারপর কাঁচা মাছ চিবিয়ে খাওয়া, এগুলো সব মাসানে ধরার লক্ষণ। ও ছেলেকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখ, কোথাও বেরোতে দিবি না। কাল সকাল হলেই আমি সত্যকে ডেকে আনছি। ও যা বিধান দেবে তাই হবে। এ ব্যাপারে আমি আর একটা কথাও শুনতে চাই না। অঘটন যা ঘটানোর ঘটিয়ে ফেলেছ। এবার আমি যা বলবো তাই চুপচাপ শুনবে। আবারও মৃদু প্রতিবাদ করার চেষ্টা করলাম আমি। কি বলছো বলো তো ঠাকুমা তুমি? ওর শরীর খারাপ হয়েছে, ওকে এখন ডাক্তার দেখানো দরকার। তা না করে তুমি এসব কুসংস্কারের লেজ ধরে বসে থাকবে? ঠাকুমা আমার সাথে আর বাক্য ব্যয় না করে সোজা মায়ের দিকে তাকিয়ে বললেন, দেখো বৌমা, ছেলেকে যা বোঝানোর বুঝিয়ে দাও। আমি শুতে যাচ্ছি, আমার ভোরে উঠতে হবে। আর হ্যাঁ, ওই ছেলে যেন কোনোভাবেই দোতলা থেকে নিচে না আসে। আর দাদাইকে তোমার সাথে নিয়ে ঘুমাও, ওকে ওর কাছে যেতে দেবে না। মা অসহায়ভাবে আমার দিকে তাকালেন। মায়ের হয়েছে মহাজ্বালা। না পারেন শাশুড়ির সংস্কারকে ছুঁড়ে ফেলতে, না পারেন এসব কুসংস্কারকে পুরোপুরি প্রশ্রয় দিতে। আমি বিরক্ত হয়ে উঠে চলে আসতে যাচ্ছিলাম, মা খুব ক্লান্ত স্বরে আমাকে ডেকে বললেন, বাবু, তুই আমার কাছে এসে ঘুমো। ঠাকুমার অন্তত এই কথাটুকু শোন, অশান্তি বাড়াস না। আর আমার আর ভালো লাগছে না রে। জ্যোতিদার শরীরটা ভালো নেই মা, ওর তো রাত্রে আমাকে দরকার হতে পারে। আর আমি এখন ওর সাথে না থাকলে। মা আর বাধা দিলেন না আমায়। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। ঘরের দরজা খুলে দেখি জ্যোতিদা ঘুমোচ্ছে। বেচারার জন্য খারাপই লাগছে এবার আমার বিজ্ঞানসম্মত মন মানতে চাইছে না ঠাকুমার অযৌক্তিক কথাবার্তা। এদিকে কেন কাল রাতের পর থেকে এমন সব হাড়হিম করা ঘটনাগুলো ঘটে চলেছে সেটাও বুঝে উঠতে পারছি না। অসম্ভব এক দোলাচলে ভুগছি আমি। কিন্তু যাই হোক, যে ভোগান্তি, যে শাস্তি জ্যোতিদা ভোগ করছে তা
সত্যি আর চোখে দেখা যাচ্ছে না। কেন জানি না খাটে উঠে ওর পাশে শুয়ে ঘুমোতে ইচ্ছে করল না। দরজার সামনে একটা আরাম কেদারা টেনে বসলাম, যাতে ও আর বের হতে না পারে। শুয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, কিন্তু ভোর রাতের দিকে ভয়ঙ্কর চিৎকারে ঘুমটা ভেঙে গেল আমার। আচমকা বিকট শব্দে ঘুম ভাঙলে বুক যেমন ধরফর করে ওঠে, টের পেলাম আমার বুকে যেন হাঁপড় পড়ছে। জ্যোতিদা হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে তারস্বরে চিৎকার করছে। কারাগারের বন্দিকে তেতে ওঠা লোহার শিক দিয়ে পেটালে যেভাবে চিৎকার করত, ঠিক সেইভাবে চিৎকার করছে জ্যোতিদা। অসহ্য যন্ত্রণায় ঠেলে বেরিয়ে আসছে ওর লালচে হয়ে যাওয়া চোখ দুটো। আমি ক্ষণিকের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম সেই দৃশ্য দেখে। এত জোরে চিৎকার করছে যে আরেকটু হলেই ভোকাল কর্ডটাই ছিঁড়ে যাবে। আমার হাত পা অসাড় হয়ে গিয়েছে। কিছু বোঝার আগেই দরজায় পরপর করাঘাত হলো ৩-৪ বার। তাতে আমার হুঁশ ফিরল। লাফিয়ে উঠে দরজাটা খুলে দিলাম। মা! চিৎকার শুনে তারও ঘুম ভেঙে গিয়েছে। এরপর আমাদের দুজনের চোখের সামনেই যা হলো তা আমাদের কল্পনারও বাইরে। বার কয়েক এমন বীভৎস চিৎকার করে শরীর এলিয়ে খাটের ওপর পড়ে গেল জ্যোতিদা। আমরা দৌড়ে গেলাম। ঠিক তখনই অদ্ভুত একটা শব্দ করে কাশতে শুরু করলো সে। কাশির দমকে মুখের ভেতর থেকে ছলকে ছলকে বেরিয়ে এলো কালচে রক্ত। মা চিৎকার করে উঠলেন। এই দৃশ্য সহ্য করা যায় না। আমি কি করব বুঝে উঠতে পারছি না। হঠাৎ কি মনে করে জ্যোতিদাকে তুলে সোজা করে বসিয়ে দিলাম বালিশে পিঠ হেলান দিয়ে। কাশি বন্ধ হলো, রক্তবমিও বন্ধ হলো। বুকের কাছে জামাটা রক্তে ভিজে গিয়েছে। মা দরজার কাছে দাঁড়িয়ে রীতিমতো থরথর করে কাঁপছে। ওর গা থেকে চাদরটা ওঠাতে গিয়ে আর একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। জ্যোতিদার প্যান্টের খানিকটা অংশ আর বিছানার সাদা চাদর ভিজে গিয়েছে কোনো এক তরলে। জ্যোতিদা প্রস্রাব করে ফেলেছে, কিন্তু রংটা এমন হালকা লাল কেন? অনেকটা জলের মধ্যে 2-3 ফোঁটা আলতা ফেলে দিলে যেমন রং হয় তেমনই। সর্বনাশ! প্রস্রাবের সাথে রক্ত পড়ছে। এবার আমার সত্যি সত্যিই ভয় হলো। ছেলেটার কি হলো এখানে এসে? জ্যোতিদা, জ্যোতিদা, কি সমস্যা হচ্ছে তোর? বল বল বল, আমাকে বল। কোথায় 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 কষ্ট হচ্ছে শরীরের? হ্যাঁ? জ্যোতিদা ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে চেয়ে রইল। চোখের রং এতটা লাল যে দেখে মনে হচ্ছে যেন চোখের 2 কোণের শিরা ছিঁড়ে গিয়েছে। মা এগিয়ে এলেন। এবার দুজনে মিলে ধরাধরি করে জ্যোতিদাকে দাঁড় করালাম। হাতে পায়ে কোনো জোর নেই ওর। 2 দিনের মধ্যে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে। দাঁড়াতে পারছে না ঠিক করে। বিছানা পরিষ্কার করে নতুন মাদুর পেতে ওর জামা কাপড় চেঞ্জ করিয়ে যখন শোয়ালাম, তখন বাইরে পাখি ডাকতে আরম্ভ করেছে। আরাম কেদারার ওপর বসে থাকতে থাকতে ঝিম এসে গিয়েছিল। পরপর 3 রাত ঠিক করে ঘুম নেই। শরীর মন ক্লান্ত, তার উপর দুশ্চিন্তা। ঘুমটা ভাঙল ঠাকুমার ডাকাডাকিতে। দরজা খুলে দিয়ে দেখি ঠাকুমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আর একজন, সত্যব্রত রাজবংশী। আমায় প্রায় ঠেলে সরিয়ে দিয়ে ঠাকুমা লোকটাকে নিয়ে ঢুকে পড়ল ঘরে। ভীষণ বিরক্ত হলাম সকালবেলা এই অযাচিত অত্যাচারে। ঠাকুমা লোকটাকে উদ্দেশ্য করে বললেন, দেখো তো সত্য, কি বুঝছো? মাথা গরম হয়ে গেলেও কিচ্ছু বলতে পারলাম না। চুপচাপ ঘরের কোণে দাঁড়িয়ে রইলাম মূর্তির মতো। সত্যব্রত সবজান্তার মতন বিছানার ওপর ঝুঁকে পড়ে ঘুমন্ত জ্যোতিদার গা হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করল। তারপর চোখের পাতা টেনে ধরে দেখতেই যেন শিউরে উঠল লোকটা। উঠে দাঁড়িয়ে বলল, মা ঠাউর, নিচে চলেন, কথা আছে। ঠাকুমার ইশারায় আমাকেও নেমে আসতে হলো ওদের সঙ্গে। বসার ঘরে এসে বসলাম আমরা। কোনো গৌরচন্দ্রিকা না করে সত্যব্রত সোজাসুজি আমায় প্রশ্ন করল, খোকা বাবু, মা ঠাউরের মুখ থেকে মই অনেকটাই শুনছি,
কিন্তু তুই ওর সঙ্গে ছিলা, তুই আরো ভালো জানবা। সবটা বলো তো আমারে, কিছু বাদ দেওয়া না, কেমন? এই আচ্ছা জ্বালা হলো তো, সবাইকে ধরে ধরে ফিরিস্তি দিতে দিতে কাহিল হয়ে যাচ্ছি। এদিকে জ্যোতিদার কোনো চিকিৎসা হচ্ছে না। এসব বুজরুকির পেছনে সময় নষ্ট করার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু ঠাকুমার চোখ রাঙানিকে উপেক্ষা করতে পারলাম না। অগত্যা বলতে হলো আবার সব কেঁচে গন্ডুস করে। সত্য সবটা মন দিয়ে শুনল, তারপর ঠাকুমাকে বলল, দেখেন মা ঠাউরুন, মাসান ঠাকুর হইল মা কালীর বেটা। মা কালীর গায়ের ঘাম থিকা তার জন্ম, কালীর মতোই তার রাগ। তারে নিয়ে ছেলে খেলা করলে তার মাসুল দিতে হয়। আর তাছাড়াও ওই ছেলে যা করেছে তা পাপের থিকাও বেশি। জলুয়া মাসানের রাগের কথা তো তোরা জানো না কাকা বাবু। আরো অনেক লক্ষণ দেখা যাবে ওর শরীরে, রক্ত বমি, রক্ত পেচ্ছাপ আরো বাড়বে। উদ্ভর সব জিনিস খাতি চাইবে, কাঁচা মাছ, উনুনের পোড়া মাটি। এসব অখাদ্য কুখাদ্য খেয়ে এমনি পেটের সমস্যা হবে। রাইতের বেলা মাঝে মাঝে বাড়ি থেকে পালায় যাবে, জলের ধারে চলে যাবে। মাসান ডাকবে ওরে জলে ডুবিয়ে মারার জন্যে। সেটা কেবল ওই ছেলেই শুনতে পাবে। তারপরও যদি বাইচ্চা থাকে, শরীর আস্তে আস্তে শুকায়া যাবে। তারপর একদিন পট কইরা মারা যাবে ছেলেটা। ঠাকুমা শিউরে উঠলেন একবার, তারপর অনুনয়ের ভঙ্গিতে বললেন, দেখো সত্য, বুঝতে পারছি ওর একটা ভুল হয়েছে। উঠতি বয়সের ছেলে কি করতে কি করে ফেলেছে। তুমি এখন আমায় উপায় বাতলে দাও, কি করলে ও ঠিক হবে সেটা বলে দাও বাছা। আমি এবার উঠে দাঁড়িয়ে বললাম, একটাই উপায়, ওকে ভালো করে চিকিৎসা করাতে হবে। আমরা এখনো ডাক্তার ডাকছি না কেন? ঠাকুমা কটমটিয়ে আমার দিকে তাকালেন। সত্যব্রত চোয়াল শক্ত করে বলে উঠল, ডাক্তার ডেকে কিছু হবে না খোকা বাবু। আমার কথা বিশ্বাস না হয় ডেকে দেখেন। এখন একটাই উপায় আছে, ওকে আমার সঙ্গে মশানের থানে নিয়ে যেতে হবে। আজ রাত্রিরেই আবার ভোগ রান্না করতে হবে। ওই ছেলেকে নিজের হাতে ভোগ দিতে হবে মাসান ঠাকুরকে, অবশ্যই যদি তিনি গ্রহণ করেন। মাসান ঠাকুরের কাছে ক্ষমা চাইতে হবে, তারপর ছাড়ান মন্ত্র দিয়া মাসানের ভর কাটাতে হবে, তাইলে যদি রক্ষা হয়। ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেল। এই প্রথম আমি ঠাকুমার মুখের ওপর কথা বলার সাহস দেখালাম। চিৎকার করে বলে উঠলাম, এসব ভণ্ডামি করার সময় নয় এখন। আমি এখনই ডাক্তারকে খবর দিচ্ছি। এসব চলতে থাকলে বড় কোনো একটা ক্ষতি হয়ে যাবে ওর বাবা মাকে তখন কি জবাব দেবো আমরা? হ্যাঁ সত্য কাকা, তুমি কিছু মনে করো না প্লিজ, যাও এখান থেকে। আর ঠাকুমা, তুমি আর একটাও কথা বলবে না এ ব্যাপারে, বাকিটা আমি বুঝে নেব। অনেক হয়েছে, তোমার সঙ্গে এভাবে কখনো কথা বলি না, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। পারলে ক্ষমা করে দিও। গটগট করে হেঁটে বেরিয়ে এলাম বসার ঘর থেকে। আসার সময় ঠাকুমার অবাক হয়ে যাওয়া মুখটার দিকে চোখ পড়েছিল। একবার শুনলাম সত্যব্রত বলছে, খোকা বাবু, ভুল করলে, অনেক বড় ভুল করলে। ওর কথায় কোনো রকম কর্ণপাত না করে সোজা ওপরে উঠে এলাম। জ্যোতিদার যা অবস্থা, ওকে এখন হাসপাতালে অ্যাডমিট করলেই ভালো হতো, কিন্তু হাসপাতাল বলতে সেই কোচবিহার বা আলিপুরদুয়ার টাউনে। খুব একটা ক্রিটিক্যাল কন্ডিশন তো না। আগে ডাক্তারকেই ডাকা যাক না। আমাদের পারিবারিক ডাক্তার দীপাঞ্জন বর্মনকে ফোন করলাম। বাজারের কাছেই থাকেন ভদ্রলোক, আসতে বেশি সময় লাগবে না। ফোনেই সংক্ষেপে বলে দিলাম জ্যোতিদার অবস্থার কথা। আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তাঘাট জনমানবহীন, প্রকৃতি কুহেলিকাময়। আধ ঘন্টার মধ্যেই এসে যাওয়ার কথা ডাক্তারের, কিন্তু প্রায় 1 ঘন্টার মাথায় এসে হাজির হলেন তিনি। পুঙ্খানুপুঙ্খভাবে সব শুনে নিলেন আমার কাছে। সব শুনে আর রোগীকে দেখে যা কনক্লুশন দিলেন তা হলো এই যে নদীর ধারে জোলো হাওয়া লেগে জ্বরটা এসেছে,
আর খোলা আঢাকা খাবার খাওয়ার জন্য সম্ভবত ফুড পয়জন হয়েছে, তাই রক্ত বমি হচ্ছে। আর শরীরে এতগুলো সমস্যা একসাথে দেখা দেওয়ার কারণে মুড সুইং থেকে সম্ভবত চেঁচামেচি করছে জ্যোতিদা। তাকে এও জানালাম যে 2 দিন ধরে জ্যোতিদা ঠিকমতো কিছু খায়নি। ডক্টর বর্মন 2টো ইঞ্জেকশন দিয়ে স্যালাইনের চ্যানেল করে দিয়ে চলে গেলেন, সঙ্গে কিছু ওষুধপত্রও লিখে দিলেন। যাওয়ার সময় বলে গেলেন জ্যোতিদাকে চোখে চোখে রাখতে এবং অবস্থার উন্নতি না হলে তাকে ফোন করতে। তিনি কালকে আবার আসবেন। খানিকটা আশ্বস্ত হলাম আমি। ডাক্তারবাবু চলে যাওয়ার পর জ্যোতিদার পাশে বসে মনে হলো আগের তুলনায় ও কিছুটা সুস্থ, কিন্তু তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। মাথার ওপর অসহ্য চাপ গেছে এই 2 দিন। এই ঠাকুমা, সত্যব্রত, এখানকার স্থানীয় কুসংস্কারগ্রস্ত লোক, এদের যত বদ্ধমূল কুসংস্কার এতদিন আমার মনের ওপর একটা কুপ্রভাব ফেলেছিল। ডক্টর বর্মনের দেওয়া আশাতে অনেকটা চিন্তামুক্ত হলাম আমি। খিদে পেয়েছে খুব। নিচে নামতে নামতে শুনলাম ঠাকুমার সাথে মায়ের একজোট কথা কাটাকাটি হচ্ছে, সম্ভবত আমাকে নিয়েই। সারা সকাল স্যালাইন টানার পর দুপুরের দিকে মনে হয় খানিকটা স্বাভাবিক হয়েছিল জ্যোতিদা। সকাল থেকে আর কোনো উপসর্গ হয়নি। ইতিমধ্যে আর এক কাণ্ড হয়েছে। ঠাকুমা কোচবিহারে তার এক বোনের বাড়ি চলে গিয়েছেন মায়ের ওপর একচোট চেঁচামেচি করে। যাওয়ার আগে বলে গিয়েছেন কোনো রকম দুর্ঘটনা ঘটলে তাকে যেন দায়ী না করা হয়। হাঁপ ছেড়ে বেঁচেছি আমি। বুড়ি থাকলে আরও না জানি কত রকম বাধা সৃষ্টি করত। সন্ধ্যের দিকে জ্যোতিদা হঠাৎ করে আমায় কাছে ডাকলো। তারপর আমার হাত দুটো জড়িয়ে ধরে ভয় পাওয়া বেড়াল বাচ্চার মতো চারিদিকে তাকাতে তাকাতে কি যেন দেখতে দেখতে কাঁপা গলায় বলে উঠল, কুন্তল, কুন্তল ভাই, তুই আমায় ছেড়ে কোথাও যাস না। আমায় না কে যেন ডাকছে। ওই তো আশেপাশে কোথাও আছে। আমায় ডাকছে, আমাকে ডেকে নিয়ে যাবে নদীর ধারে। তুই আমায় ছেড়ে যাস না কোথাও। বুঝলাম ওষুধ কাজ করছে, তবে ধীরে ধীরে। জ্বরের ঘোরে প্রলাপ বকাটা এখনো বন্ধ হয়নি। ওকে আশ্বস্ত করে বললাম, কেউ ডাকছে না তোকে, কোনো ভয় নেই তোর। আমি এই ঘরেই আছি, কোথাও যাব না, কেমন? তুই রেস্ট নে। জ্যোতিদার ঠোঁটগুলো, হাত দুটো অসম্ভব রকমের কাঁপছে দেখলাম। চোখে ত্রস্ত দৃষ্টি। মনে হলো কিছু হ্যালিউসিনেট করছে, তাই এত ভয় পাচ্ছে। আবার বলে উঠল, কুন্তল, এই কুন্তল, তুই কিন্তু কোথাও যাস না রে। তুই এই ঘরেই থাক। হ্যাঁ, এই ঘরে থাক, কোথাও যাস না। আরে কোথাও যাব না, আমি এখানেই আছি। তুই নিশ্চিন্তে ঘুম দে তো, তাড়াতাড়ি সেরে ওঠ। দেখ তো তোর জন্য আমাদের কত রকমের প্ল্যান এখনো থমকে আছে। অল্প হেসে পরিবেশটা হালকা করার চেষ্টা করি, কিন্তু মনের কোণে আবার সেই খচখচানিটা দোলা দিয়ে ওঠে। সকালবেলা সত্যব্রত বলছিল না মাসান ওকে ডাকবে জলে ডুবিয়ে মারার জন্য, আর সে ডাক কেবল ওই ছেলেই শুনতে পাবে। আবার সেই উদ্ভট চিন্তাভাবনা। মাথা ঝাঁকিয়ে তাড়ালাম ওগুলোকে। কি সব ভাবছি আমি। ওষুধ পড়েছে, জ্যোতিদা খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। এখন ওর দরকার কঠোর পরিচর্যা। স্কুল থেকে আসার পর সারা সন্ধে মা আমাদের ঘরেই কাটালো। বড় মাসি চিন্তা করবে বলে মা বা আমি কেউই তাকে কিছু জানাইনি জ্যোতিদার অবস্থার কথা। কয়েক রাত পরপর ঠিক করে ঘুম হয়নি, তাই রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। তবে জ্যোতিদার হাতে স্যালাইনের চ্যানেল করা আছে বলে ওর বিছানায় শুলাম না। খাটটা যদিও অনেক বড়, তবু আমি ওই ঘরেই সোফায় শুয়ে পড়লাম। জ্যোতিদার ঘুমের মধ্যে উঠে বাইরে চলে যাওয়ার সম্ভাবনাটা মাথায় ছিল আমার, তাই আজ সদর দরজার চাবি লুকিয়ে রেখেছি। সারাদিন অঝোরে বর্ষা হওয়ার পর এখন খানিকটা থেমেছে। আরামদায়ক আবহাওয়া। চাদর জড়িয়ে শোবার সাথে সাথে
গভীর ঘুমের দেশে তলিয়ে গেলাম। ঠিক গত রাতের মতো আজকেও ঘুমটা ভেঙে গেল। দরজা জানালা সব আটকেই শুয়েছিলাম আমি, তাহলে ঠান্ডা হাওয়াটা ঢুকছে কোথা থেকে? চাদরটাও গা থেকে সরে গেছে অনেকটা। হুলের মতো ঠান্ডা হাওয়া বিঁধছে গায়ে। ধর্মড়িয়ে উঠে বসলাম। প্রথমেই চোখ গেল দরজার দিকে। না, দরজা তো খোলা নেই, বাকি জানালাগুলোও সব আটকানো। হ্যাঁ, ঠিক আমার খাটের মাথার কাছে একটা এক মানুষ সমান কাঁচের স্লাইডিং জানালা আছে। দেখলাম সেটার পাল্লা হাঁ করে একপাশে সরানো, আর সেখান থেকেই বাইরের ঝোড়ো জোলো হাওয়া ঝাঁপিয়ে পড়ছে ঘরের মধ্যে। লাফ দিয়ে উঠলাম, আলো জ্বালালাম ঘরের, আর তখনই বিস্ময়ে আতঙ্কে আমার মুখের চোয়াল ঝুলে গেল। স্যালাইনের চ্যানেল খোলা, বিছানা ফাঁকা। জ্যোতিদা নেই, পালিয়েছে, আবার পালিয়েছে। কিন্তু এবার কোথা দিয়ে পালালো? খোলা জানালার পাল্লার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লাম। হ্যাঁ, এখান থেকে দিব্যি একটা মানুষ গলে যেতে পারে। নিচেই বাগান, তারপরেই অনুচ্চ পাঁচিল। পালানো এই পথ দিয়ে কোনো ব্যাপারই নয়, কিন্তু এত উঁচু থেকে অবাক হয়ে দেখলাম জ্যোতিদার গায়ের কাঁথাটা বিশাল মোটা একটা সাপের মতো জানালা থেকে নিচের দিকে ঝুলে রয়েছে। সর্বনাশ! আমার মাথাটা হঠাৎ শূন্য লাগতে আরম্ভ করেছে। কয়েক সেকেন্ড কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর এক বিন্দু সময় নষ্ট না করে দরজা খুলে একটা বড় এভারেডিড টর্চ নিয়ে দৌড়লাম। রাত কত হবে জানি না, দেখার সময়ও পাইনি। সদর দরজা সাবধানে খুলে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালাম নদীর ঘাটের পানে। বৃষ্টিতে রাস্তাঘাট পিছল হয়ে রয়েছে। উন্মাদের মতো দৌড়চ্ছি আমি। খানাখন্দে জমে থাকা জলের মধ্যে পা ঢুকে যাচ্ছে। আছাড় খেয়ে পড়ার উপক্রম হচ্ছে মাঝে মাঝে, তবু থামছি না। কিন্তু সেসব দিকে তাকাবার সময় এখন নেই। বৃষ্টি নেই, কিন্তু আকাশ থম মেরে রয়েছে। সেই সাথে হাড় মজ্জা কাঁপানো ঠান্ডা বাতাস। হাঁপাতে হাঁপাতে নদীর পাড়ে এসে পড়লাম। চারিদিকে টর্চ বোলালাম, না, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। চিৎকার করে ডাকলাম, জ্যোতিদা, জ্যোতিদা, কোথায় তুই? ঘুটঘুটে অন্ধকারে ফাঁকা নদীর পাড়ে আমার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আমারই কাছে। দৌড়ে এলাম নদীর ঘাটের কাছে। সারাদিনের বর্ষায় কালজানির জল ফুলে ফুলে উঠছে। ঘাটের কাছাকাছি আসতেই আমার হৃৎপিণ্ডটা যেন লাফ দিয়ে গলার কাছে উঠে এলো। ওই তো ঘাটের একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে আছে জ্যোতিদা, নদীর দিকে মুখ করে। সর্বনাশ! যতই সাঁতার জানুক, এই বর্ষার রাতে ভয়ঙ্কর উত্তাল নদীতে পড়লে ওঠার কোনো অবকাশই নেই। চিৎকার করে উঠলাম, জ্যোতিদা, এই জ্যোতিদা, আরে ওখানে কি করছিস তুই? উঠে আয়, উঠে আয় বলছি, আরে পিছলে পড়ে যাবি তো। ঘাটের বৈঠায় আমিও নামতে সাহস পাচ্ছি না। পিছল হয়ে রয়েছে বর্ষার কাদায়। হড়কে গেলে দুজনেই মরব। টর্চের আলো মুখের ওপর পড়তে পেছন ঘুরে তাকালো জ্যোতিদা। আবার সেই রক্ত জবার মতো টকটকে লাল চোখ, তীর তীর করে কাঁপছে সারা শরীর, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি লেগে রয়েছে। দূরে নদীর দিকে কাঁপা কাঁপা হাতটা ওঠালো জ্যোতিদা। স্যালাইনের চ্যানেল খুলে ফেলায় হাতের তালুর উল্টো দিক দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তারপর হিসিয়ে বলে উঠল, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। যাওয়ার আগে একবার তোর সাথে দেখা করতে বড্ড ইচ্ছা করছিল রে, কিন্তু আমার আর থাকার যে উপায় নেই রে কুন্তল। মাসান আমায় ডাকছে। ওই যে
শ্মশান ডাকছে আমায়। আমায় যেতে হবে। মুহূর্তের ভগ্নাংশ মাত্র আমি কিছু করে ওঠার বা বলে ওঠার আগেই ঘটে গেল ঘটনাটা। ঘাটের ওপর থেকে জ্যোতিদা ও শরীরটাকে স্রেফ ভাসিয়ে দিল কালজানি উত্তাল জলপ্রবাহের মধ্যে। শুধু ঝপ করে একটা আওয়াজ হলো। আমার হাত থেকে টর্চটা খসে পড়ল। আমি আর্তনাদ করে উঠলাম, জ্যোতিদা! ততক্ষণে সব শেষ। টর্চের যেটুকু আলো সামনে পড়েছে তাতেই দেখলাম জ্যোতিদার রোগা শরীরটা জলের উত্তাল ঘূর্ণি গিলে নিল মুহূর্তের মধ্যে। তারপর সব চুপ, আবার সব আগের মতো। শুধু উত্তাল কালজানির জল বয়ে যাওয়ার শব্দ। আমি ঠাস করে মাটিতে পড়ে গেলাম। চোখে অন্ধকার নেমে এলো আমার। তারপর আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। কলকাতায় চলে এসেছি প্রায় 1 মাস হলো। সেমিস্টার শুরু হয়েছে, পড়াশোনা চালু হয়েছে, কিন্তু আমার মন বসে না। মনে হয় না এবারের সেমিস্টারে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবো। তবে মাস্টার্স শেষ হলেও আর বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে নেই আমার। চিরকালের মতো মন বিষিয়ে গিয়েছে ওই জায়গাটার প্রতি। এখন আর এমজি রোড মেট্রোর কাছে ওই বাড়িটাতে থাকি না আমি। বৈঠকখানা রোডে একটা নতুন বাড়ি ভাড়া নিয়ে উঠেছি। ওই বাড়িটা আমায় জ্যোতিদার কথা মনে করাতো। সেই রাতে সেই ঘটনার পর আমার জ্ঞান যখন ফিরেছিল তখন ফুটফুটে দিনের আলো চারিদিকে। রোদ উঠেছিল, কিন্তু তার উষ্ণতা আমার বা আমাদের বাড়ির কারোর মনকে স্পর্শ করতে পারেনি। টানা 1 দিন তল্লাশির পর মুন ভাটার কাছে কালজানি ব্রিজের তলায় একটা বিমে আটকে থাকা জ্যোতিদার পচে ফুলে ঢোল হয়ে ওঠা দেহটা পাওয়া গিয়েছিল। মাঝে চোখ খুবলে খেয়েছিল ওর। আমি আরও একবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সেই সময়ের পর থেকে খুব খারাপ সময় গিয়েছে আমাদের। পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে বহুবার, যেহেতু ঘটনাস্থলে আমি ছিলাম। তাও ডক্টর বর্মনের দেওয়া বয়ান, আমার মায়ের রেপুটেশন আমাকে বাঁচিয়ে দিয়েছে। বড় মাসির চোখে চোখ রেখে আর কোনো দিনও দাঁড়াতে পারবো না আমি। সারা জীবন একটা অপরাধবোধ আমাকে তাড়া করে বেড়াবে। আমি সেদিন জ্যোতিদাকে বাঁচাতে পারিনি। আমার মনের এই দ্বন্দ্ব কোনো দিনও মিটবে না এই ভেবে যে সেদিন কি করলে ভালো হতো। ঠাকুমার কথা শুনে সত্যব্রতর হাতে জ্যোতিদাকে তুলে দেওয়া, নাকি রাত জেগে ওকে পাহারা দেওয়া, কোনটা উচিত ছিল আমার? জ্যোতিদার স্মৃতি আমাকে এখনো তাড়া করে বেড়ায়। অধিকাংশ দিন কলেজের ক্লাস মিস হয়ে যায় আমার, কারণ আমি দিনের বেলা অনেকক্ষণ ঘুমোই, রাতে ঘুমোতে পারি না। প্রায় প্রত্যেক দিন অদ্ভুত একটা স্বপ্ন দেখি। সে স্বপ্ন দেখে অনেকক্ষণ বিনিদ্র রাত্রি যাপন করি আমি। আমাকে ঘরের আলো জ্বেলে শুতে হয়। সত্যি কি মাসান টেনে নিয়ে গিয়েছিল ওকে? জানি না, কিচ্ছু জানি না আমি। কিন্তু রাতে 2 চোখের পাতা এক করলেই আমি দেখতে পাই কুচকুচে কালো গভীর জলরাশি। আর সেই অতল গভীরে হাত পা ছুঁড়তে ছুঁড়তে তলিয়ে যাচ্ছে জ্যোতিদা। বাঁচার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর আমি ওর সামনেই কোথাও আছি, কিন্তু ওকে বাঁচাতে পারছি না। তারপর হঠাৎ সেই জলের তলা থেকে ভীষণ দর্শন টকটকে লাল বিরাট 2টো চোখ জেগে ওঠে জলের অন্ধকারের মধ্যে। তারপরই আস্তে আস্তে জ্যোতিদার শরীরটাকে আড়াল করে
আস্তে আস্তে প্রকট হয় বিশাল এক কালি গোলা অন্ধকার। সেই অন্ধকার ধীরে ধীরে বিশাল দুটো হাতের আকার নিয়ে জ্যোতিদাকে টানতে টানতে নিয়ে যায় জলের আরো গভীরে। বিকট ভয়াল দর্শন সেই মূর্তিমান বিভীষিকার প্রবল টান ছাড়িয়ে বেরিয়ে আসতে পারে না জ্যোতিদা। চিৎকার করে আর আমায় বলতে থাকে, কুন্তল, কুন্তল, ভাই রে, আমায় বাঁচা, আমাকে বাঁচা, আমাকে নিয়ে গেল, বাঁচা আমাকে ভাই। सात समंदर सारी दुनिया मेरे अंदर, मेरे इशारे झुका दे सितारे। मैं ही आत्मा, मैं परमात्मा। पृथ्वी अंबर सात समंदर सारी दुनिया मेरे अंदर, मेरे इशारे झुका दे सितारे। मैं ही आत्मा, मैं परमात्मा। सात समंदर सारी दुनिया मेरे अंदर, मेरे इशारे झुका दे सितारे। मैं ही आत्मा, मैं परमात्मा। पृथ्वी अंबर सात समंदर सारी दुनिया मेरे अंदर, मेरे इशारे झुका दे सितारे।